আজকে হচ্ছে 15ই আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 50তম ক্লাস এবং দণ্ডবিধি বা পেনাল কোডের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে দণ্ডবিধির যে সাজেশন, সেখানকার যে 2 নম্বর প্রশ্নটা, এটা যদি আমরা দেখি, দেখেন, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন সমূহ কি কি। বিস্তারিত আলোচনা করুন। কোনো একটি কাজ কোনো একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এ দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? তো সাধারণ ব্যতিক্রম, আমরা যদি ক নাম্বার প্রশ্নটা সলভ করি বা ক নাম্বার প্রশ্নটা আলোচনা করি, তাহলে এরপরে বা যাবতীয় যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আপনি ক এর মধ্যে পাবেন, বা দুইয়ের যে এ আছে এটার মধ্যে পাওয়া যাবে আর কি। তো সরাসরি আমরা উত্তরে চলে আসি। দেখেন যে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম আসলে কাকে বলে, এটা আমাদের আপনাদের বার কাউন্সিল যে সর্বশেষ লিখিত পরীক্ষা সেখানে এসেছে। তার আগের বার যে পরীক্ষা মানে 22 সালেও আসছে, 23 সালেও আসছে। তো 22 সালে আসছে হচ্ছে যে সাধারণ ব্যতিক্রম সমূহ কি বিস্তারিত আলোচনা করুন, তার মানে টোটাল 76 থেকে 106 পর্যন্ত। আর 23 সালে সর্বশেষ যে পরীক্ষা আপনারা দিলেন ডিসেম্বর মাসে, 23শে ডিসেম্বরে, সেখানে আসছে শুধুমাত্র 76 আর 79, 76 আর 79 দ্বারা। তো সাধারণ ব্যতিক্রম এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। নট অনলি সাধারণ ব্যতিক্রম, বিগত সালের পরীক্ষায় যে প্রশ্ন আসছে, আমরা আমাদের মধ্যে একটা মানে সবাই কেউ কেউ মনে করি যে গত সালের পরীক্ষায় যা আসছে অথবা ওইগুলো বাদ দিয়ে করতে হবে। কিন্তু গত পরীক্ষায় আসলে যে এই পরীক্ষায় আসবে না, এরকম কোনো কথা কিন্তু এখন আর নেই। বার কাউন্সিল রুলস এন্ড রেগুলেশন বা অর্ডারে কোথাও কি বলা আছে যে 1 বছরের প্রশ্ন আসলে আর 1 বছর আসবে না? আসবে না। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি, দেখেন, আমাদের একটা প্রশ্ন আছে দেওয়ানি কার্যবিধিতে 17 আদেশ থেকে। 17 আদেশ হয়েছে পক্ষগণ একমত হয়েও এই সময়ের মেয়াদ বাড়াইতে পারবে না। তা এটা পরপর 2বার আসছে, গতবার আসে না, বাট তার আগের 2বার আসছে। আবার এই যে জেনারেল এক্সেপশন পরপর 2বার আসছে। তো জেনারেল এক্সেপশন হচ্ছে এমন একটা টপিক যে এটা শুধুমাত্র যে জেনারেল এক্সেপশন হিসেবে আসবে তা না। আমাদের দণ্ডবিধির যে কোনো জিনিস সলভ করতে গেলে জেনারেল এক্সেপশনটা অটোমেটিক্যালি লেগে যায়। তো জেনারেল এক্সেপশন আসলে কি, জেনারেল এক্সেপশন কি এটা যদি আমরা আলোচনা করি, যে আমাদের দণ্ডবিধিতে সাধারণত যে সকল কাজগুলাকে আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয়, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করছে, তো নর্মালি মনে হচ্ছে যে সে হচ্ছে হত্যাকারী বা অপরাধী। কিন্তু প্রকৃতপক্ষে সে যদি সাধারণ ব্যতিক্রমের কতগুলো বিধান আছে, সে যদি এই বিধিবিধানগুলো প্রমাণ করতে পারে, তাহলে সে অপরাধী হিসেবে দণ্ডিত হবে না, বরং সে নিরপরাধ হিসেবে খালাস পাবে। তো এই যে 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 বিধিবিধানগুলো প্রকৃতপক্ষে কোনো আপাত দৃষ্টিতে অপরাধ মনে হলেও কিন্তু যে বিধিবিধানগুলো অনুসরণ করলে ওই অপরাধ থেকে আসামি অব্যাহতি পাবে, সেই বিধানগুলোরই কি বলে, জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম। উদাহরণস্বরূপ আমরা বিস্তারিত তো পড়বো, তার আগেই বলি, ধরেন এক ব্যক্তি বিশ্ব রোডে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো বিশ্ব রোডে গাড়ির ডেফিনেটলি ওখানে একটা স্পিড লিমিট থাকে, যে ধরেন 60 কিলোমিটার। তো সে 60 কিলোমিটারই ছিল, সে সঠিক লেন দিয়েই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটা, ধরেন একটা মানুষ, সে পাগল হতে পারে বা শিশু হতে পারে, সে সরাসরি তার গাড়ির সামনে এসে হঠাৎ করে পড়েছে এবং গাড়ির নিচে পড়ে মারা গিয়েছে। তো এখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গাড়ির লোকই গাড়ি তো তাকে চাপা দিয়ে মারছে, কিন্তু যে ড্রাইভার সাহেব তিনি যদি প্রমাণ করতে পারেন যে সে, তার এখানে কোনো ব্যত্যয় ঘটে না, আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই, সে স্পিড লিমিট অনুযায়ী চালাইতেছিল এবং তার এই জায়গায় সতর্কতার কোনো অভাব ছিল না, তাহলে তিনি এই ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারেন। এই যে যে ফৌজদারি দায় হতে যে অব্যাহতি, এটারই বলে কি সাধারণ ব্যতিক্রম। আবার আমরা সামনে আসবো যে 9 বছরের কম বয়স্ক কোনো শিশু, সে যদি একজন 8 বছর বয়স্ক শিশু, সে যদি কাউরে একেবারে মনে করেন দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে, তারপরও তার এটা কি হবে না, অপরাধ হবে না, কারণ তাকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে যে কাজগুলো আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অপরাধ না, সেটাই বলে আপনার কি সাধারণ ব্যতিক্রম। একটু পড়া শুরু করি, দেখেন আমরা পড়া শুরু করি যে যে কার্যসমূহ আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলো কিন্তু আইনের যে বিধান বলে প্রকৃতপক্ষে তা অপরাধ বলে গণ্য হয় না, তাকে সাধারণ ব্যতিক্রম
বলে। দণ্ডবিধি 1860-এর গোল দিবেন চতুর্থ অধ্যায়ে। কত অধ্যায়ে? চতুর্থ অধ্যায়ে ফৌজদারি দায় এর সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির ধারা 76 থেকে 106 পর্যন্ত আন্ডারলাইন করেন। কিছু কার্য বা কার্যবিরতি, সবসময় যে কাজ করলেই যে অপরাধ হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে কাজ না করলেও অপরাধ হয়। ধরেন ডাক্তারের কাছে রোগী আসছে, ডাক্তার ইচ্ছা করে অপারেশন করে নাই, তাহলে এই যে যে কাজটা সে করে না, এটা কি কার্যবিরতি? তাহলে এই জায়গায় সে কি করছে? অপরাধ করছে। তাহলে এই জায়গা বলছে যে কিছু কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে আপনি কাজ করেন বা না করেন, আপাত দৃষ্টিতে সেটা অপরাধ বলে মনে হলেও সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। এই সকল কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম বলে। তো যদি আপনার পরীক্ষায় আসে যে সাধারণ ব্যতিক্রমের সংজ্ঞা, তাহলে আপনি এটা আপনার লিখতে হবে। এরপরে আমরা চলে আসি যে দেখেন, দণ্ডবিধি 1860-এর অধীন সাধারণ ব্যতিক্রম সমূহ নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আছি 76 ধারা। 76 এবং 79 ধারা আমরা একসাথে পড়বো। একসাথে পড়ার আগে আমি আপনাদের একটা ফ্যাক্ট ব্যাখ্যা করি, শুনেন। আমাদের দণ্ডবিধিতে বা ফৌজদারির ক্ষেত্রে ভুল হচ্ছে দুই প্রকার। একটা হলো ঘটনাগত ভুল, আর একটা হচ্ছে আইনগত ভুল। ঘটনাগত ভুল যদি আপনি সরল বিশ্বাসে করেন, তাহলে আপনি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন। কিন্তু আইনগত ভুল আপনি সরল বিশ্বাসে করলেও অব্যাহতি পাবেন। আপনি যদি একজনকে, ধরেন আপনি একজনকে গ্রেফতার করতে গিয়ে আর একজনকে গ্রেফতার করে নিয়ে আসছেন, পুলিশ ধরতে গেছিল অনুপরে কিন্তু পাইছে পিয়ারলে, পিয়ারলে অনুপ ভাবে গ্রেফতার করে নিয়ে আসছে, তাহলে এই জায়গায় পুলিশের কোনো অপরাধ হয় নাই, কারণ সে কি ভুল করছে? ঘটনাগত ভুল। কিন্তু একজন মানুষ যদি একজনকে গুলি করে মেরে ফেলে বলে যে আমি সরল বিশ্বাসে হত্যা করছি, এটা কিন্তু ঘটনাগত ভুল না। এটা কোনো ব্যক্তির হত্যা করা কি অপরাধ? ডেফিনেটলি একটা ফৌজদারি দায়। তো এক্ষেত্রে কিন্তু সে অব্যাহতি পাবে না। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধি, আমাদের দণ্ডবিধিতে ভুল কয় প্রকার বলেন? দুই প্রকার, একটা হলো ঘটনাগত ভুল আর একটা হচ্ছে কি? আইনগত ভুল। আপনি আইনগত ভুল করলে কোনো অব্যাহতির সুযোগ নাই, কিন্তু ঘটনাগত ভুল করলে কি অব্যাহতির সুযোগ আছে, যদি আপনি দেখাতে পারেন এই ভুলটা করেছেন কিভাবে? সরল বিশ্বাসে। সরল বিশ্বাসে। তাহলে আমাদের এই দণ্ডবিধির 76 এবং 79 ধারায়, দুইটা ধারায় ঘটনাগত ভুল সম্পর্কে আলোচনা করছে। 76 ধারায় বলছে যদি কোনো ব্যক্তি ঘটনাগত ভুল করে নিজের আইন দ্বারা বাধ্য বলে, নিজেদের আইন দ্বারা কি বলেন? 76 ধারা মানে মনে রাখবেন, আইন দ্বারা বাধ্য বলে কি ভুল করছে? ঘটনাগত ভুল। এখন আইন দ্বারা বাধ্য কি? আইন দ্বারা বাধ্য, পুলিশ অফিসার গ্রেফতার করতে গেছে একজন রে, গ্রেফতার করতে গেছে সালাউদ্দিন বুলবুল রে, ওনার পাশের ওনার ছোট ভাই ওনার মতো দেখা যায় ছোট ভাইরে ধরে নিয়ে আসছে, বাট সে তো কোনো অপরাধ করেন। এখন পুলিশও ইচ্ছা করে ধরে নাই, পুলিশ ভাবছে সেই সালাউদ্দিন বুলবুল। তাইলে পুলিশ এই যে যে ধরে এই যে যে পুলিশে গ্রেফতার করতে গেছে, এটা কিন্তু পুলিশকে বাধ্য ছিল, আইন দ্বারা কি ছিল? বাধ্য হলো। তাহলে পুলিশ অব্যাহতি পাবে কত ধারায়? 76 ধারায়। আর 79 ধারায় বলছে যদি কোনো ব্যক্তি আইন দ্বারা সমর্থিত বলে, কি বলেন? সমর্থিত আর বাধ্য এক না। বাধ্য মানে হলো যে কাজটা করতেই হবে, আপনার হাতে আর কোনো অপশন নাই। আমার সমর্থিত মানে হচ্ছে আমার আইন ক্ষমতা দিচ্ছে, আমি করতেও পারি নাও করতে পারি। যদি কোনো সাধারণ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি দেখি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করতেছে, হত্যা করে একটা জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ, আমাদের ফৌজদারি কার্যবিধি 59 ধারা অনুসারে তারে গ্রেফতার করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি বাধ্য না। আমি ইচ্ছা করলে গ্রেফতার করতে পারি, না করলে আমার কোনো সমস্যা নাই। আইন আমারে গ্রেফতার করার কি দিছে? ক্ষমতা দিছে। তো পরবর্তীতে আমি আইন যেহেতু আমার ক্ষমতা দিছে, এটা হলো আইন দ্বারা সমর্থিত, আমি রাস্তার পাশে তারে ধরে নিয়ে থানায় গিয়ে বললাম যে অমুক হত্যা করতে গেছিল, তারে আমি ধরে নিয়ে আসছি। এখন সে আমার বলতেছে যে হত্যা করতে যায় তো তুমি খালি ওইটুকুই দেখছো, আমি হত্যা করতে গেছি কেন? সে আমারে মারতে আসছে, আমি যদি তারে হত্যা করতে না যাইতাম তাহলে আমি নিজেই মারা যেতাম, এই জায়গায় আমার কোনো অপরাধ হয় নাই। তখন আমি বলতেছি তাহলে তোমারে গ্রেফতার করে আমারও কোনো অপরাধ হয় নাই। কেন হয় নাই? কারণ আমি এটা নিজের আইন দ্বারা সমর্থিত বলে কি ভুল করছি? ঘটনাগত ভুল করছে, আইনগত ভুল না। কি ভুল? ঘটনাগত ভুল। তো আমরা একটু পড়ি, দেখেন। আইন বলে বাধ্য বলে, এটা একটু গোল দেন। আইন বলে বাধ্য, এটা শব্দটা গোল দেন। সংগঠিত ঘটনাগত ভুল, ঘটনাগত ভুল শব্দটা গোল দেন। ঘটনাগত ভুল কোনো অপরাধ নয়। দেখেন, যদি কোনো ব্যক্তি
নিজেকে গোল দেন, আইন বলে বাধ্য, বা বাউন্ড বাই ল, আন্ডারলাইন করেন, এটার এটার ইংরেজি কি বলেন? বাউন্ড বাই ল বলে মনে করে আন্ডারলাইন করেন, সরল বিশ্বাসে আন্ডারলাইন করেন, কোনো ঘটনাগত ভুল করে তা অপরাধ বলে গণ্য হবে না। কি দ্বারা বাধ্য? আইন দ্বারা বাধ্য। কি ভুল করছে? কি বিশ্বাসে? সরল, মানে তার কিন্তু এটা সে প্রি প্ল্যান অনুযায়ী করে নাই, তার কোনো গিলটি মাইন্ড ছিল না। তাহলে এই জায়গায় সে, তার এটা অপরাধ বলে গণ্য হবে না। উদাহরণ দেখেন, পুলিশ আবুলকে, বাবুল মনে করে সরল বিশ্বাসে আবুলকে গ্রেফতার করে। সে গ্রেফতার করতে গেছিল বাবুল রে, ঠিক আছে, কিন্তু সে গ্রেফতার করে আনতে কারে? আবুল রে। ভাবছে যে এই যে আবুল রে, সে ভাবছে হলো বাবুল। তো এটা ঘটনাগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট, এবং এটা অপরাধ বলে গণ্য হবে না। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে পুলিশ তো একজনকে ধরতে যে আরেকজনে গ্রেফতার করছে, এখন পুলিশের আবার এটা ঘটনাগত ভুল কেমনে, কখন? শুনেন, আমাদের যে কোনো সাবজেক্টের উদাহরণগুলোতে বইতে যে উদাহরণগুলো বলা থাকে ওটা হলো একেবারেই সংক্ষিপ্ত। আপনার এর সাথে যদি এই উদাহরণটা বুঝতে চান, আরো কিছু জিনিস আপনার নিজের কল্পনা করতে হবে। কেমনে? পুলিশ তো ধরে নিয়ে আসছে মানে আবুল রে, আবুল রে ভাবছে হলো সে কি বাবুল, বাট অ্যাকচুয়ালি সে ধরতে গেছিল কারে? বাবুল রে। কিন্তু এই জায়গায় আবুল কোনো অপরাধ কিন্তু করে না। এখন যখন তার সে আবুললে ধরে নিয়ে গেছে, তখন আবুল যখন ছাড়া পাবে, তখন সে ওই আবুল মামলা করবে কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে, যে আপনি ইচ্ছা করে আমারে ধরে নিয়ে আসছেন। তখন পুলিশ ওই মামলায় বলবে যে তোমারে ধরছি সত্য, কিন্তু আমি এই জায়গায় কি ভুল করছি? ঘটনাগত ভুল করছি, এবং আমি এই জায়গায় আইন দ্বারা কি ছিলাম? বাধ্য ছিলাম। তো আমি পুলিশ, আমি অব্যাহতি পাবো কত দ্বারাই? ৭৩ দ্বারাই। কাহিনী বুঝতেন? আচ্ছা, যদি এরকম হয় ভাই যে ধরেন উপরস্থ কর্মকর্তা, কমান্ডিং অফিসার, সে সৈনিকদের নির্দেশ দেশে জনতার উপর গুলি চালাও, এবং সৈনিক জনতার উপরে গুলি চালাইছে। তাহলে এই যে যে সৈনিক যে তাদেরকে মারলো, সে সে তো সৈনিক আইন দ্বারা কি ছিল? বাধ্য ছিল। তাহলে সৈনিক অব্যাহতি পাবে কত দ্বারাই? ৭৩ দ্বারাই। সে বলবে যে আমি তো এই জায়গায় আমার কিছু নিজের মতো করে কিছু করার সুযোগ নাই, আমার কমান্ড দিছে, আমি আমার দায়িত্ব পালন করছি। আচ্ছা, তাহলে আমরা ৭৯ ধারাটা দেখি। দেখেন ৭৯ ধারা, আইন দ্বারা গোল দিবেন সমর্থিত বলে, সমর্থিত সংগঠিত ঘটনাগত ভুল কোন অপরাধ নয়। কি ভুল বলেন? ঘটনাগত ভুল। আর এটা আইন দ্বারা কি? সমর্থিত। আচ্ছা, আমরা পড়ি দেখেন, যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বা জাস্টিফাইড বাই ল বলে মনে করে, এটা আন্ডারলাইন করেন, জাস্টিফাইড বাই ল, আইন দ্বারা সমর্থিত ইংরেজি কি? জাস্টিফাইড বাই ল, মনে করে সরল বিশ্বাসে কোনো কাজ করে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না। উদাহরণ করি আমরা, দেখেন যে আরিফ জামানকে দেখেছে এমন একটি কাজ করতে যা আরিফের নিকট খুন বলে মনে হয়। ধরেন আরিফ একজন ব্যক্তি, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে পাশে দেখলো জামান নামে একজন ব্যক্তি, সে কি করতেছে? সে একজনকে হত্যা করতেছে। আরিফ নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে মনে করে সরল বিশ্বাসে নিজস্ব বিবেচনায় জামানকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য। দেখেন এই জায়গায় আইন, আহ, আরিফ রে আপনি যদি মনে করেন যে সময় আছে, তাহলে আরিফ রে ওই যে জামানকে গ্রেফতার করছে, এটা আইন দ্বারা সমর্থিত দিছে কোন আইনের কত দ্বারাই বলেন তো? সে গ্রেফতার করতে পারে, সে আরিফ তো আর পুলিশ না, সে তো একজন সাধারণ ব্যক্তি। তাহলে তারে ক্ষমতা দিছে ফৌজদারি কার্যবিধি কত দ্বারাই? ৫৯ দ্বারাই। তো যদিও জামান কাজটি করেছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে, পরে জামান বলতেছে যে তুমি আমারে ধরে আনছো, বাট আমি তো অ্যাকচুয়ালি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিলাম। আর দণ্ডবিধির ৯৬ দ্বারা বলা আছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না। তাহলে আমি কোনো অপরাধ করি নাই হত্যা করে, তুমি বরং আমার ধরে আইনা অপরাধ করছো। তখন আরিফ অব্যাহতি পাবে কত দ্বারাই? ৭৯ দ্বারাই। আরিফ বলবে যে আমি নিজেরা আইন দ্বারা সমর্থিত বলে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করছি, তাই আমি এই জায়গায় কোনো কি করি নাই? অপরাধ করি নাই। তাহলে দেখেন, দণ্ডবিধি ৭৬ এবং ৭৯ দ্বারাই আন্ডারলাইন করবেন ঘটনাগত অজ্ঞতা বা ভুল
ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আইনের অজ্ঞতা, আন্ডারলাইন করবেন, আইনের অজ্ঞতা ফৌজদারি দায় হতে অব্যাহতির কোনো অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। ঘটনাগত ভুল অব্যাহতি পাবে যদি তা সরল বিশ্বাসে করা হয়, কিন্তু আইনগত ভুল অব্যাহতি পাবে না। সরল বিশ্বাসে করলে পাবে, সরল বিশ্বাসে করলেও পাবে না। আইনগত ভুলের কোনো অব্যাহতির কোনো কি নাই। এখন আপনারা একেবারে প্রশ্নে চলে আসেন। আমাদের প্রশ্নের বি নাম্বার প্রশ্নটা দেখেন, বি। কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য এবং আইন বলে প্রদত্ত, আইন বলে বাধ্য মানে কত দ্বারা, 73 দ্বারা, আইন বলে প্রদত্ত মানে আইন দ্বারা সমর্থিত আর কি, কত দ্বারা, 79 দ্বারা, ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য। আপনাদের এবার আসছে পরীক্ষায়, তো এই জায়গায় আমার লিখতে হবে কত দ্বারা, এবং এই 76 আর 79 শুধু লিখলে হবে না, আগে সাধারণ ব্যতিক্রমের কি দিবেন, সংজ্ঞা দিবেন। 76 79 লিখবেন, 76 79 ভালো করে কি দিবেন, উদাহরণ দিবেন, একটু একটু বড় আকারে লিখবেন। যদি নাম্বার বেশি থাকে 76-এর একটু উদাহরণ দিবেন, আবার 79-এরও একটু কি উদাহরণ দিবেন, এই আর কি। আচ্ছা, আমরা চলে আসি 77 দ্বারাই। ধারা 77 বিচারিক কার্য, আন্ডারলাইন করেন, বিচারিক কার্য। 77 ধারার অধীন বিচারকের কার্য ফৌজদারি দায়িত্ব অব্যাহতি পাবে যদি, মানে যদি কোনো বিচারক কোনো ভুল করে, তাহলে তার ওই কার্যটা সে অব্যাহতি পাবে যদি দেখেন বিচারক বিচারিক কার্য সম্পাদনকালে এমন কার্যটি করে আইনে প্রদত্ত ক্ষমতা বলে কার্যটা করে। মানে এই বিচারক কাজটা করেছে কখন, সে যখন বিচার কার্য পরিচালনা করতেছিল তখন, বা আইনে প্রদত্ত ক্ষমতা বলে কাজটা করে, এমন ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে সরল মনে কি করে, এই ক্ষমতা তারা দেওয়া হয়েছে কি বলে, আইন বলে, এটা সে সরল মনে বিশ্বাস করে। বিচারক যদি কাউরে হত্যা করে, সে কি 77 ধারা অব্যাহতি পাবে না। সে তো বিচার কার্য চলাকালে ধরেন একটা আদেশ দেওয়ার, তার ফাঁসি দেওয়ার ক্ষমতা নাই, বাট সে সরল বিশ্বাসে ফাঁসি দিয়ে ফেলছে। ধরেন আমরা জানি যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সাজা দিতে পারে 5 বছর, 5 বছর বেশি উনি দিতে পারে না, দিতে পারে যখন ওনার বিশেষ পাওয়ার দেয় তখন পারে 33-এর কতে 7 বছর। এখন উনি ধরেন 7 বছর দিয়ে ফেলছে, বাট ওনার বিশেষ পাওয়ার দেয় নাই, তাহলে পরবর্তীতে ওনারা যদি ওনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে উনি অব্যাহতি পাবে কত দ্বারাই, 77 দ্বারাই। উনি বলবে যে আমি সরল বিশ্বাসে এই কাজটা করছিলাম, আমি ভাবছিলাম আইনে আমার এই ক্ষমতা দিছে। দেখেন স্যার, উদাহরণ তার মানে করি। কি জাস্টিস মানিক রেহাই পাবে? জাস্টিস মানিক যে উল্টা পাল্টা করলে বলে রেহাই পাবে ওই ধারার আওতায়? জাস্টিস মানে কি করছে বলেন, ওই যে কোনটা, বিগত দিনে কিছু কথা অনেক কিছু করলো, কোনটা। অনেক রায়ই তো দিছে ব্যতিক্রম উল্টা পাল্টা। এখন উনি বলবে যে আমি, যে রায় নিয়ে যদি কোনো সমস্যা থাকে ওনার বিরুদ্ধে আগে তো মামলা করতে হবে, মামলা করলে উনার একটা ডিফেন্স থাকতে পারে, উনি নিজের নির্দোষ প্রমাণের জন্য বলতে পারে কি আমি সরল বিশ্বাসে ভাবছিলাম এই আমার এই ক্ষমতা ছিল। জি, দেখেন, তো আমরা উদাহরণে যদি আসি, উদাহরণটা দেখেন। কোন বিচারক আইনের ভুল পাঠ করে যে কোনো একটি বিষয় তার এখতিয়ারাধীন, এখতিয়ারাধীন মানে সে আইনের ভুল পাঠ করে বিশ্বাস করতেছে ওই বিষয়টা তার এখতিয়ারাধীন, এই বিশ্বাসে সে একটি আদেশ প্রদান করে, মানে যে আদেশ দেওয়ার ক্ষমতা তার নাই, বাট সে এই আদেশটা কি দিয়ে ফেলছে। যেমন ফাঁসির আদেশ দেন, উক্ত আদেশের জন্য সে কি হবে না, তাই হবে না যদি সে প্রমাণ করতে পারে এই কাজটা করেছিল সে তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে, এবং এই কাজটা করেছিল কি বিশ্বাসে, সরল বিশ্বাসে। তাহলে 77 দ্বারা প্রযোজ্য কার ক্ষেত্রে বলেন, দেওয়ানি আদালতের বিচারক না ফৌজদারি আদালতের বিচারক, উভয়। দেওয়ানি ফৌজদারি উভয়, দেওয়ানি ফৌজদারি উভয়। কারণ কেন, ফৌজদারি আদালতের বিচারক তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারেন, মানে দেওয়ানি আদালতের বিচারক একটা ধরেন তার ক্রোক করার ক্ষমতা নাই, সে ক্রোক করে ফেলছে, তাহলে ডেফিনেটলি সে তো একটা ভুল কাজ করছে, তার বিরুদ্ধে তো ফৌজদারি মামলা হতে পারে যে সে ইচ্ছা করেই আমার সম্পত্তি ক্রোক করছে। তাহলে বিচারক এই ক্ষেত্রে অব্যাহতি পাবে ফৌজদারি মামলার
এটা আমার মনে রাখবেন যে বিচারক দেয়ানি ফৌজদারি কোনটা হোক আমার বিষয় না। সে অপরাধ করছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে কি ফৌজদারি মামলা, তাহলে ফৌজদারি মামলা হলে সে অব্যাহতি হবে কত ধারায়? দণ্ডবিধির 77 ধারা। এখন তার বিরুদ্ধে যদি দেওয়ানি মামলা হয় তাহলে কিন্তু আবার এই দণ্ডবিধির 77 ধারা তার ক্ষেত্রে প্রযোজ্য না। কেন? দেওয়ানি মামলায় কি 77 ধারা আনা যাবে? দেওয়ানি মামলা তো দেওয়ানি বিধান। দেখেন, আচ্ছা, আমরা 78 ধারায় চলে আসি। 78 ধারা, আদালতের রায় বা আদেশ অনুসরণে সম্পাদিত কার্য। 78 ধারা অনুযায়ী আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোনো কর্মকর্তার কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে। আদালতের ধরেন ওই জায়গায় আমি একটু ধরে নিলাম যে আদেশ দিছিল ফাঁসি দেওয়ার, এবং তার আদেশ পাওয়ার পর বিচারক মানে জল্লাদও ফাঁসি কার্যকর করে ফেলছে, কিন্তু পরে জানা গেল যে আদালতের ফাঁসি দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এখন জল্লাদ অব্যাহতি পাবে 78 দ্বারাই। কেন? কারণ সে এই কাজটা করছে কার আদেশ অনুযায়ী? আদালতের আদেশ অনুযায়ী। তার তো এই জায়গা কিছু করার ছিল না, সে তো আর ইচ্ছা করে তারে দেয় নাই, সে তো নিজে আইন দ্বারা বাধ্য বলে সরল বিশ্বাসে কাজটা করছে। দেখেন, তিনি কার্যটি আদালতের আদেশ অনুযায়ী সম্পাদন করে যখন আদেশটি বলবৎ ছিল, শুধুমাত্র উক্ত সময় কার্যটি সম্পাদন করে, আর সরল বিশ্বাসে তিনি কার্যটি সম্পাদন করে। উদাহরণ দেখেন, বিচারকের আদেশ অনুযায়ী জল্লাদ কোনো দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করলে জল্লাদের এমন কার্য কি হবে না? অপরাধ হবে না। তাহলে অনুপ বলেন 77 আর 78 ধারার ভিতর পার্থক্য কি? তারা ওইখানে হলো বিচারকের যে ক্ষমতা বা তার কোনো ভুল থাকলে সেটা করতে পারে, সেইটা উনি এই ব্যতিক্রম হিসেবে তিনি মুক্তি পাবেন। আর 78 ধারা আছে যে যদি যে কোনো যে কাজটা সম্পাদন করবে, হুম। যেমন আদালতের নির্দেশ অনুযায়ী যে জল্লাদ যদি কোনো কাউকে ফাঁসি দিয়ে ফেলে, এই ক্ষেত্রে জল্লাদের কি থাকবে না, সে আইন বলে বাধ্য হিসেবে করছে, কিন্তু এখানে সে দোষ দোষী হবে না। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো কর্মকর্তা কোনো কিছু করলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 78 ধারায়। আর স্বয়ং বিচারক যদি কোনো ভুল টুল করে, বিচারক অব্যাহতি পাবে কত ধারায়? 77 ধারায়। সালাউদ্দিন বুলবুল ভাই একটু বলেন যে 73 আর 79 ধারায় কি আছে আপনার? ওনারে বইয়ের একটা দিন আমি একটা দিচ্ছি। 73 বা 79 ধারায় কি আছে? বুলবুল সাহেব একটু বলেন দ্রুত। ঘটনাগত ভুল করলে কোনো অপরাধ নেই। কোনটায় অপরাধ না, 76 না 79-তে? 76 ব্যাখ্যা দেন কেমনে অপরাধ না? আমার ওই ধরার কথা ধরছে আনোয়ার ভাই, ইচ্ছে করিয়া? ভুল করেছে। হ্যাঁ, এটা ধরছে যদি ভুল করে, সেটি 76 না 79 কোনটা বলেন? 76 ঘটনাগত। না, তার আগে একটু বলতে হবে আইন দ্বারা বাধ্য আর সমর্থিত। আইন দ্বারা বাধ্য হইলে কত? 76। আইন দ্বারা সমর্থিত হইলে 79। ধন্যবাদ। আমরা 80 দ্বারা দেখি। নামাজের টাইম না? ঠিক। নামাজের বিরতি, নামাজ পড়ে আসেন। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন, 80 ধারায়, 80 ধারায় বলতেছে যে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, অর্থাৎ আপনি যদি আইন অনুযায়ী যদি কোনো কাজ করতে যান, করতে থাকেন, তো ওই কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আপনার ওই জায়গায় দায় নাই, আপনি ফৌজদারি দায় হয়তো অব্যাহতি পাবেন 80 ধারায়। আচ্ছা, এখন তাহলে দেখেন, যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও যদি কোনো কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা ঘটে, তবে কার্য সম্পাদনকারী ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। অর্থাৎ আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাজনিত কার্য কোনো অপরাধ নয়। তবে এখানে আপনার দুইটা জিনিস দেখাইতে হবে, কাজটা ছিল আইনানুগ কার্য, আর ওই কাজটা করার সময় আপনার কোনো আপনার কোনো গাফিলতি ছিল না, বা কোনো আপনি সরল বিশ্বাসে কাজটা করেছেন। দেখেন, উদাহরণটা যদি দেখি, একটি কুঠার নিয়ে কাজ করছে, কুড়াল নিয়ে আর কি। হঠাৎ কুঠারের মাথা উঠে যায় এবং কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। তো এখন সে কুড়াল দিয়ে কাঠ কাটতেছিল, এমন সময় কুড়ালের মাথা উঠে গিয়ে পাশে দাঁড়ানো একজনের আঘাত লাগে, সে মারা গেছে। এখন আপাত দৃষ্টিতে মনে হয়েছে যেহেতু তার কুড়াল লেগেই মারা গেছে, তাহলে সে খুনি।
সে অপরাধটা করছে। যদি দেখেন কয়ের পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থাকে, তাহলে তার কাজ মওকুফযোগ্য হবে এবং এটা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ কোয়া যদি দেখাইতে পারে যে আমি যথাযথ সতর্কতা অবলম্বন করে এই কাজটা করতেছিলাম, এই জায়গায় আমার কোনো ত্রুটি ছিল না, তাহলে সে ফৌজদারি দায় হইতে অব্যাহতি পাবে কত ধারায়? জি। তো এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এটা 80 দ্বারাই আর একটা উদাহরণ আপনারা দেন তো, পারেন কিনা? এই কুঠারের উদাহরণ স্যার আপনারা একটা উদাহরণ দেন তো। বাস চালাই যাচ্ছে, একটু আগে যে কথা বললাম, বাস চালাই যাচ্ছে, তো বাসওয়ালা সঠিক লেনে ছিল, ড্রাইভারের কোনো ত্রুটি ছিল না, গতিও ঠিকঠাক ছিল। এমন সময় যদি হঠাৎ করে কেউ তার সামনে এসে যায়, গরু ছাগল যাই আসুক না কেন মানুষ, তাহলে তার বিরুদ্ধে পরবর্তীতে যদি ওটার বিরুদ্ধে মামলা হয়, সে অব্যাহতি পাবে কত দ্বারাই? 80 দ্বারাই। সে যদি প্রমাণ করতে পারে যে তার পক্ষ থেকে সতর্কতার কোনো অভাব ছিল না, সে ট্রাফিক রুলস ঠিকঠাক ভাবে মেনেই গাড়ি ড্রাইভ করতে ছিল। বুঝতে পারছেন? ধরেন আমাদের ঢাকা শহরে প্রায় এরকম একটা আগে একবার ঘটনা ঘটছিল, ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নির্মাণাধীন নির্মাণাধীন ভবন আছে, ওই জায়গাতে ইট একটা করে মারা গেছে। তাহলে এখন কথা আছে, নির্মাণাধীন ভবন যখন কাজ করবে, তখন তার চারপাশে সিকিউরিটি মানে নিরাপত্তামূলক বেষ্টনী তৈরি করে তারপরে কাজ করতে হবে। এখন তারা যদি ওই ভবনের মালিক যদি দেখাইতে পারে যে আমাদের বেষ্টনী টেষ্টনী সব ঠিক আছে, তারপরেও দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে তারা অব্যাহতি পাবে। আর যদি দেখায় যে না তাদেরই ত্রুটি ছিল, তাহলে কিন্তু তারা অব্যাহতি পাবে না। সহজ কথা দাঁড়ায় যে আমার আইনানুগ দায়িত্ব পালনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যে জায়গা আমার কোনো অবহেলা ছিল না, তাহলে আমি অব্যাহতি পাবো কত দ্বারাই? 80 দ্বারাই। 81 দ্বারা চলে আসি আমরা। 81 দ্বারা খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। দেখেন ধারা 81, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে এবং অভিপ্রায় ব্যতীত ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য সংগঠন। মানে বড় ধরনের ক্ষতি এড়ানোর জন্য যদি সরল বিশ্বাসে অভিপ্রায় ব্যতীত কি কাজ করে? ছোট ক্ষতি করে। এখন এই জায়গায় আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনার হাতে আর কোনো অপশন নাই, হয় আপনার বড় ক্ষতি করতে হবে অথবা ছোট ক্ষতি করতে হবে, এবং আমার হাতে আর কোনো অপশন নাই। কেমনে? ওটা বইয়ের উদাহরণেই যাই। বইয়ের উদাহরণ আছে এরকম যে একজন জাহাজের নাবিক, ঠিক আছে, জাহাজ নোঙর ফেলবে, নোঙর ফেলতে হলে জাহাজের নোঙরের জন্য তাকে হয় ডানে যেতে হবে অথবা বামে যেতে হবে, অন্য কোনো অপশন নাই। এবং এই জায়গায় তার কোনো ত্রুটিও নাই। কিন্তু সে লক্ষ্য করলো যে ডানে যদি নোঙর নোঙরে যায়, নোঙর ফেলে, তাহলে ওখানে ডানে একটা বড় নৌকা আছে, তাতে 50 জন যাত্রী আছে। আর বামে যদি যায়, ওই জায়গায় একটা নৌকা আছে, বাট ওইটা যাত্রী 5 জন। তাহলে এখন উনি যদি মনে করে যে আমি যদি বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি করি, এই জায়গায় ওনার কোনো ত্রুটি নাই, কিন্তু উনি উভয় সংকটে পড়ছে। তাহলে উনি এই যে যে 5 জনের নৌকায় যদি নোঙর ফেলতে গিয়ে 5 জনের নৌকায় আঘাত পেয়ে 5 জনের নৌকাটা যদি ডুবে যায়, তাহলে পরবর্তীতে যদি তার বিরুদ্ধে মামলা হয় জাহাজের নাবিকের বিরুদ্ধে, তাহলে সে জাহাজের মালিক কত ধারায় অব্যাহতি পেতে পারে বলেন? 81 ধারায়। বাট তাকে কি দেখাতে হবে? সে ছিল মানে নিরুপায় এবং সরল বিশ্বাসে বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি সে করেছে। দেখেন, যদি কোনো ব্যক্তি বৃহত্তর ক্ষতি বৃহত্তর কোনো ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে এবং অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত, এ দেখেন নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য সংগঠন করে, তবে উক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন কত ধারায়? 81 ধারায়। আচ্ছা, উদাহরণে দেখেন 81 ধারায় উদাহরণ যদি আমরা পড়ি, যে একটি জাহাজের নাবিক হঠাৎ এই অবস্থা দেখতে পান যে জাহাজটি থামানোর পূর্বে তাকে অবশ্যই জাহাজের গতিপথ পরিবর্তন করে বাম দিকে অথবা ডান দিকে জাহাজটি নিতে হবে। কিন্তু নাবিক দেখলেন যে বাম দিকে 20 জন যাত্রী সহ একটি নৌকা এবং ডান দিকে 2 জন যাত্রী সহ একটি নৌকা রয়েছে। তিনি যদি 20 জন যাত্রী সহ নৌকাটিকে রক্ষার জন্য ডান দিকে 2 জন যাত্রী সহ নৌকাটি আঘাত করে ডুবিয়ে ফেলেন, তাহলে এখানে তিনি দোষী সাব্যস্ত হবেন না। বাট ওনাকে কি দেখাতে হবে? উনি সরল বিশ্বাসে নিরুপায় হয়ে কাজটা করেছেন। ধরেন একজন বাস চালক গাড়ি চালাইতেছে, এখন ওনার বামে আছে সাইকেল, ডানে আছে একটা মাহেন্দ্র বা একটা অটো আছে, অটোতে যাত্রী আছে আপনার
7-8 জন, আর সাইকেলে তো একজন। এখন উনার নিজের বাঁচার জন্য ডানে অথবা বামে একদিকে যেতেই হবে। তাহলে উনি যদি ওই অটোকে বাঁচানোর জন্য সাইকেলকে আঘাত করে, তাহলে উনি অব্যাহতি পাবে কত ধারায় বলেন? 81 ধারায়। তো 81 ধারায় এভাবে মনে রাখবেন, ছোট ক্ষতি মানে বড় ক্ষতি এড়ানোর জন্য যদি কি করে, কি কাজ করে, ছোট ক্ষতি করে, সরল বিশ্বাসে ছোট ক্ষতি করে। এখন কাউরে যদি এইভাবে বলেন যে তোমারে রাম ধোলাই দিতে চাইছিলাম, হালকা চর দিয়ে গেলাম, বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি দিয়ে গেলাম, তাহলে আবার আপনি কিন্তু এই ধারায় অব্যাহতি পাবেন না। যে 5,000 টাকা পাইতা, 1,000 দিয়ে গেলাম, কিছু তো দিলাম। দেখেন, আমরা 82-83 ধারায় আসি। ধারা 82 ও 83। শিশুর বয়স, কার্য এবং অপরাধ। দণ্ডবিধি 82 এবং 83 ধারায় শিশুর কার্য এবং তাদের ফৌজদারি দায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা একটু 82 ধারা পড়ি। 82 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। তবে তার বয়স হতে হবে কত? 9 বছরের কম। অর্থাৎ 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যে কাজই করুক না কেন, সে সম্পূর্ণভাবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। কিন্তু যদি কোনো শিশুর বয়স, আন্ডারলাইন করেন, পুরোপুরি 9 বছর হয়, তাহলে উক্ত শিশুর ক্ষেত্রে 82 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। ধরেন যে শিশুর বয়স একেবারে এক্সাক্ট 9 ইয়ার্স, একদিন কম না, পুরোপুরি 9 বছর হয়ে গেছে, সে যদি কোনো অপরাধ করে, সে কিন্তু 82 ধারার সুবিধা পাবে না। এবং আমাদের এই দণ্ডবিধি 2004 সালে সর্বশেষ সংশোধন করা হয়, তখন এই 9 বছরের জায়গা ছিল 7 বছর। মানে আগে 7 বছরের কম বয়স্ক শিশু কোনো অপরাধ করলে অব্যাহতি পেত, আর বর্তমানে কত? 9 বছর। 83 ধারা দেখেন, 83 ধারা অনুযায়ী 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত, আন্ডারলাইন করবেন, অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ কোনো অপরাধ নয়। এই জায়গা 83 ধারার বয়স কত? 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু সে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো না, তার হচ্ছে বোধ শক্তি কম, অপরিণত। অর্থাৎ 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ ফৌজদারি দায় হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শর্তটি হলো, শিশুর বোধ শক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সে তার নিজের কাজের প্রকৃতি বা পরিণতি বিচার করতে পারে। তাহলে আনারুল্লাহ সাহেব বলেন, 82 আর 83 ধারার ভিতরে পার্থক্য কি? আপনার 5 বছরের কম শিশুর কাছে অপরাধ, 5 বছরের বেশি, 12 বছরের কম কিন্তু অপরিণত করছে। আর যদি পুরোপুরি 9 বছর হয়? আমরা 84 ধারায় চলে এসেছি। দেখেন 84 ধারায় অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য। অপ্রকৃতিস্থ মানে কি? যার বিচার বুদ্ধি বিবেক সাধারণ মানুষের মতো না, সাধারণত পাগল, মাতাল না, কি বলেন, পাগল। আচ্ছা, দণ্ডবিধির 84 ধারায় অধীন অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। পাগল ব্যক্তির কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি দেখেন, কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারীকে অবশ্যই অপ্রকৃতিস্থ থাকতে হবে। অর্থাৎ যখন আপনি অপরাধটা করছেন, ওই মুহূর্তে অপ্রকৃতিস্থ বা পাগল ছিলেন। যেদিন হত্যা করছেন সেই দিন সুস্থ ছিলেন, পরের দিন পাগল হয়ে গেছেন, তাহলে কিন্তু 84 ধারার সুবিধা আপনি পাবেন না। 84 ধারার সুবিধা পেতে হলে যেদিন অপরাধ করা হয়েছে ওই মুহূর্তে কি থাকতে হবে? পাগল থাকতে হবে। সে কাজের প্রকৃতি বুঝতে বা সে যে কাজ করেছে তা যে বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে অক্ষম ছিল। মানে তার যে কাজটা, এটা যে সে বেআইনি কাজ করতেছে, এটা সম্পর্কে সে কি ছিল না? অবগত ছিল না। উদাহরণ দেখেন, একজন পাগল ব্যক্তি অপর একজন ব্যক্তিকে হত্যা করে, এখানে পাগল ব্যক্তি 84 ধারায় ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন, যেহেতু কার্য সংগঠনের সময় সে কি ছিল? পাগল ছিল। যদি সে হত্যা করার পরে পাগল হয়ে যায়, সে কিন্তু 84 ধারার সুবিধা পাবে না। কাহিনী বুঝছেন?
আচ্ছা, তাহলে 84 ধারায় হচ্ছে পাগল বা উন্মাদ ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার সুবিধা পাচ্ছে। এবার আসি 85 86। 85 ও 86 ধারা মাতাল ব্যক্তির কার্য। মাতাল, এখন মাতাল বলতে যে শুধু মদ খেয়ে মাতাল হইছে তা না। মাতাল কি শুধু মদ খেয়ে হয়? বলেন, জানেন না? নেশাগ্রস্ত আপনার ধরেন অন্যান্য ধরেন গাঁজা খাইলে বা অন্যান্য যে নেশাগ্রস্ততা আছে সেটাও তো তার স্বাভাবিক সেন্স থাকে না। সেও কি, সেও তো মাতাল, ওই যে আঠা যে কথা বললো আর কি। হ্যাঁ, তো জাস্ট মনে রাখবেন যে মাতাল ব্যক্তি যে মানে সে যখন এমনি পাগল না, সে সুস্থ স্বাভাবিক, বাট এমন কিছু দ্রব্যাদি সে গ্রহণ করেছে যে কারণে সে তার ওই মুহূর্তেটাই তার কোনো সেন্স নাই, মানে নিজে ওই মুহূর্তে কিছু বুঝতে পারতেছে না, মাতাল। তো মাতাল ব্যক্তি যদি কাজ করে সে অব্যাহতি পাবে 85 ধারায়। তবে এই জায়গায় কথা আছে, 85 ধারায় বলছে মাতাল হতে হবে তার ইচ্ছার বিরুদ্ধে। মানে আপনারে একজন জোরপূর্বক মদ খাওয়াইছে বা নেশা জাতীয় দ্রব্য খাওয়াইছে, আপনি মাতাল হয়ে গেছেন, তারপরে যদি কোনো অপরাধ আপনি করেন তাহলে অব্যাহতি পাবেন 85 ধারায়। কিন্তু আপনি যদি নিজের ইচ্ছায় মদ খান বা নিজের ইচ্ছায় নেশা করে মাতাল হন, সেই ক্ষেত্রে কোনো অপরাধ করলে আপনি অব্যাহতি পাবেন না। এই ব্যাখ্যাটা দেওয়া আছে 86 ধারায়। তাহলে অনিচ্ছাকৃত মাতলামির কারণে আপনি ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পাবেন কত ধারায়? 85 ধারায়। আর মাতলামিটা যদি করেন কিভাবে? ইচ্ছাকৃত ভাবে, স্বেচ্ছায়, তাহলে কিন্তু আপনি অব্যাহতি পাবেন না। এটা বলছে কত ধারায়? 86 ধারায়। একটু পড়ি দেখেন। দণ্ডবিধির 85 এবং 86 ধারায় নেশাগ্রস্ত বা মাতাল অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি 85 ধারার শর্ত পূরণ করলে তার কার্য অপরাধ বলে গণ্য হবে না। এক, দেখেন অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কাজটা করছে, যখন সে কাজটা করছে, অপরাধটা করছে, ওই মুহূর্তে সে ছিল কি? নেশাগ্রস্ত। এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি কাজের প্রকৃতি সম্পর্কে জানতে অক্ষম ছিল, মানে এই কাজটা ভালো নাকি খারাপ ওই মুহূর্তে সে সেটা বুঝতে পারে নাই। তাকে নেশাগ্রস্ত করা হয়েছিল, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, তার ইচ্ছার বিরুদ্ধে অথবা তার অগোচরে। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য কি বলে গণ্য হবে না? অপরাধ বলে গণ্য হবে না। তাহলে দেখেন দণ্ডবিধি 1860-এর 86 ধারার বিধান অনুসারে যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, স্বেচ্ছায় নেশাগ্রস্ত হয়ে কোনো অপরাধ সংগঠন করে তবে উক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে না। মানে সে যদি স্বেচ্ছায় নেশাগ্রস্ত, মানে কি নিজের ইচ্ছায় সে নেশাগ্রস্ত হয়ে যদি কোনো অপরাধ করে তাহলে সে কিন্তু অব্যাহতি পাবে না। এখন যদি মাতাল হলেই অব্যাহতি পাওয়া যাইতো তাহলে তো সবাই ইচ্ছাকৃত ভাবে মাতাল হয়ে আকাম একটা কইরা সে অব্যাহতি পাবে, তো কত দাঁড়ায়? তাহলে এখানে বিধান করে দিয়েছে যে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে অব্যাহতি পাবে 85 ধারায়, আর স্বেচ্ছায় নেশাগ্রস্ত হইলে অব্যাহতি পাবে না, এটা বলছে কত ধারায়? 86 ধারায়। তাহলে জাকারিয়া, আপনি 76 থেকে 86 পর্যন্ত বলেন তো দেখি কি পড়লাম আমরা। হম। আইন দ্বারা বাধ্য নয়, ঘটনাগত কোনো মন্তব্য করে সর্বশেষ সেক্ষেত্রে সে অপরাধ করেছে এক কথা। 79 ধারায় বলছে আইন দ্বারা সংরক্ষিত দোষী যদি ঘটনাগত কোনো ভুল করে সেই সে অপরাধ হবে 79 ধারায়। 77 ধারায় বলছে বিচারকের কোনো কার্য, বিচারক যদি কোনো সর্বশেষ কোনো ভুল করে সেক্ষেত্রে বিচারক দণ্ড করে সদা করতে হবে। 77 ধারায় বলছে বিচারকের নির্দেশে যদি কোনো কর্মচারী কোনো কাজ করে সেই ক্ষেত্রে কর্মচারী অবহিত হবে 78 ধারায়। 80 ধারায় বলছে যে আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো সতর্কতা অবলম্বন করে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 80 ধারায়। 81 এড়ানোর জন্য ছোট ক্ষতি করলে 81। 82 ধারায় ছিল শিশু। হম। 12 বছরের কম, অপ্রকৃতিস্থ না, অপরিণত বোধ শক্তি সম্পন্ন।
ছিল। আর অপ্রকৃতিস্থ উন্মাদ হইলে তো 84, আর মাতাল বা নেশাগ্রস্ত হইলে অনিচ্ছাকৃত হইলে 85, আর ইচ্ছাকৃত হইলে অব্যাহতি পাবে না, এটা কত? 83। আমরা 87 ধারায় চলে আসি, দেখেন ধারা 87, মৃত্যুর বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোনো কার্যের সম্মতি প্রদান করা। মানে আপনি এমন একটা কাজের সম্মতি দিয়েছেন যে কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো সম্ভাবনা নাই। একটু পড়ি দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গোল দিবেন 18 বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির সম্মতি নিয়ে এমন কোনো কাজ করে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়া করা হয়, আর সে জানে না এমন কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাতে পারে, এবং উক্ত কাজের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে অভিযুক্ত ব্যক্তিকে দায়ী করা যাবে না, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পাবেন। একটু বুঝেন, আপনি একজন ব্যক্তির সম্মতি নিছেন, যার সম্মতি নিছেন তার বয়স 18 বছরের বেশি, এবং আপনি তারে এমন একটা কাজের জন্য সম্মতি নিছেন যে কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটার কোনো সম্ভাবনা নাই, এবং সেও আপনার সম্মতি দিছে। পরবর্তীতে দুইজনে যখন কাজটা করলেন, করা গেলে দেখা গেল সে আঘাত পাইছে বা গুরুতর আঘাত পাইছে, তাহলে এখন সে আপনারে দায়ী করতে পারবে না, বলতে পারবে না যে তুমিই তো আমার কাছ থেকে সম্মতিটা নিলা, তুমি আমার, তোমার কারণে এইটা হলাম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরেন আমি অনুপরে বললাম যে অনুপ আসেন আমরা ফুটবল খেলি, তো অনুপের বয়স 18 বছরের বেশি, অনুপ সম্মতি দিল। সাধারণত ফুটবলে কারো মারা যাওয়ার বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই, কিন্তু ফুটবল খেলার সময় অনুপ দৌড়াইতে গিয়ে বৃষ্টিতে পিছলে কাদার মধ্যে পড়ে ওনার পা ভেঙে গেছে। তাহলে এই জায়গায় উনি আমার বিরুদ্ধে যদি মামলা করে যে উনি আমার কাছ থেকে সম্মতি নিছে, ওনার কারণে আজকে আমার পা ভাঙছে, তাহলে আমি অব্যাহতি পাবো 87 ধারা। আমি বলবো যে ওনার অনুপের বয়স 18 বছরের বেশি, উনি নিজেই সম্মতি দিছে, আর এখানে কোনো মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো সম্ভাবনা কি ছিল না। তবে এই জায়গায় আমি দায়ী হব যদি তার এই পা ভাঙার পিছনে আমার ফাউল প্লে, মানে আমি তারে অন্যায় পূর্বক এই কাজটা, মানে বেআইনি ভাবে কাজটা করছি, তারে ল্যাং মারছিলাম, সে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, তাহলে কিন্তু আবার আমি 87 অব্যাহতি পাবো না। তাহলে আমরা এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়ি দেখেন। আবুল ও বাবুল আনন্দ করার জন্য পরস্পর অসি খেলার জন্য একমত হয়। অসি খেলা বুঝেন? অসি মানে হচ্ছে কি, তরবারি। আচ্ছা, অসি খেলা চলাকালে আবুলের কারণে বাবুল আঘাত পায় এবং বাবুলের পা ভেঙে যায়। এখানে আবুল কোনো অপরাধ করেনি, কারণ অসি খেলার জন্য আবুল এবং বাবুলের মধ্যে সম্মতি ছিল, এবং অনুরূপভাবে অসি খেলার সময় সংগঠিত যে কোনো আঘাত বহনে তারা কি ছিল, একমত ছিল। আমরা জানি যে অসি খেলতে গেলে, তরবারি দিয়ে খেলতে গেলে হালকা পাতলা আঘাত কি হতে পারে। তাই দণ্ডবিধির 87 ধারা অনুযায়ী আবুলের কারণে বাবুল যে আঘাত পেয়েছে তার জন্য আবুল কোনো অপরাধ করেনি, কিন্তু আবুল যদি খেলার নিয়ম বিরুদ্ধ পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করে তাহলে সে কি হবে? সে যদি ইচ্ছাকৃত ভাবে আঘাত করছে, এমন ফাউল করছে, এমন ভাবে আপনার তরবারি দিয়ে আঘাত করছে যাতে তার আপনার ক্ষতি হয়েছে, তাহলে সে কিন্তু আপনার অব্যাহতি পাবে না। বুঝতে পারছেন? 87 ধারায় আমার কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে এই জায়গায় যার সম্মতি নেওয়া হয়েছে তার বয়স কত, আর যে কাজে সম্মতি নিছেন তাতে কিসের আশঙ্কা নাই, মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই। তাহলে আমার যদি লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, সরাসরি এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে যে উদাহরণ থেকে যে ফ্যাক্টটা আসলে এই যে বললো যোশী খেলার ইনেসে পরবর্তীতে পা ভেঙে গেছে, এখন এটা অপরাধ হবে কি হবে না? অপরাধ হবে না। আবার হবে কখন? যদি সে, হ্যাঁ, 18 বছর কম হতে পারে, অথবা সে ইচ্ছাকৃত ভাবে আঘাত করছে। আমরা 88 ধারা পড়বো, সেকশন 88। দেখেন, মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোনো ব্যক্তির গোল দিবেন কল্যাণার্থে, উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি সহ কোনো কাজ করা। আপনি যদি কোনো ব্যক্তির কল্যাণার্থে ওই ব্যক্তির সম্মতি সহ কোনো কাজ করেন, পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনারে ওই ওই তারে কি করা যাবে না, দায়ী করা যাবে না। ধরেন ডাক্তারের কাছে রোগী আসছে, ডাক্তার বলল যে আপনার
হার্টে ব্লক হয়েছে, এখন আমি রোগীর বয়স 12 বছরের বেশি, আপনি সম্মতি দিলে ওপেন হার্ট সার্জারি করি আপনার কল্যাণার্থে, আমি সরল বিশ্বাসে করব, কিন্তু ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি যদি মারা যান, তাহলে আমার কিন্তু দায়ী করা যাবে না। এবং ওই রোগী সম্মতি দিল, তার বয়স 12 বছরের বেশি, দেখা গেল ওপেন হার্ট সার্জারিতে তিনি মারা গেলেন, তাহলে ডাক্তার এই জায়গায় অব্যাহতি পাবে কত ধারায়? 88 ধারায়। কেন ডাক্তার অব্যাহতি পাবে? কারণ ডাক্তার করছে সরল বিশ্বাসে মঙ্গলার্থে, রোগীর কি নিয়ে? সম্মতি নিয়ে। রোগীর বয়স এক্ষেত্রে হতে হবে কত? 12 বছরের বেশি। একটু পড়ি দেখেন, যদি কোনো ব্যক্তি 12 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির কল্যাণার্থে উক্ত ব্যক্তির গোল দিবেন সরল সম্মতি সহ, আর এটা একটু আন্ডারলাইন করেন, 12 বছরের বেশি, সরল বিশ্বাসে যদি কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হয়, তাহলে কার্য সংগঠনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। উদাহরণ দেখেন, সার্জন ক জানতো যে কে অপারেশন করলে ক্ষয়ের মৃত্যু করতে পারে, কিন্তু ক্ষয়ের মঙ্গলের জন্য তার সম্মতি সহ তার কি নিয়েছিল? সম্মতি নিয়েছিল। তার বিশ্বাসে, সরি, সরল বিশ্বাসে অপারেশনটি করে এবং মারা যায়। এখানে সার্জন কোনো কি করে নাই। আমি আপনাদের কাছ থেকে সম্মতি নিয়ে বলছি যে আমি বার কাউন্সিল পরীক্ষায় আপনাদের পাশের জন্য যা যা করিনি আমি কষ্ট করব, এখন আপনার রেজাল্ট আসে না, আপনি আত্মহত্যা করে মরে গেছেন, বা আমারে বলতেছেন যে উনি ওনার উনি কি পড়াইছে আমরা কিছু পারি নাই, তাহলে আমি অব্যাহতি পাবো কত দ্বারায় বলেন? এই 88 দ্বারায়। আমি তো আপনাদের সরল বিশ্বাসে কাজটা করছি আপনাদের মঙ্গলার্থে। তো উদাহরণ যে ডাক্তারের দেওয়া, তার মানে এই না যে এটা শুধু ডাক্তারের ক্ষেত্রে, জাস্ট এটা একটা মানে উদাহরণ দিয়ে বুঝাইছে আর কি। তো আমার 88 দ্বারা মনে রাখতে হবে বয়স কত? 12 বছরের বেশি। আচ্ছা, আমরা 89 দ্বারায় আসি। 89 ধারা হলো যার বয়স 12 বছরের কম, বা যে হচ্ছে পাগল বা উন্মাদ, সে ধরেন তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাহলে তার পক্ষে সম্মতি দেবে কে? তার অভিভাবক বা তত্ত্বাবধায়ক। এখন অভিভাবক ধরেন একজন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো, ডাক্তার বললো যে আপনার বাচ্চার অপারেশন করা যাবে, তবে আপনার সম্মতি লাগবে, আর আমি সরল বিশ্বাসে মঙ্গলার্থে অপারেশন করতে পারি। ঠিক আছে, তার অভিভাবক সম্মতি দিল, ডাক্তার সরল বিশ্বাসে মঙ্গলার্থে অপারেশনটা করলো, বা পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তার কিন্তু অব্যাহতি পাবে কত দ্বারাই? আপনারা যারা অপারেশন বিভিন্ন সময় যারা হসপিটালে ভর্তি হয়, যে কোনো অপারেশনের আগে ওই রোগীর কাছ থেকে সিগনেচার নাই, অথবা তার পক্ষে তার ছেলে বা মেয়ে তারা কেউ সিগনেচার দেয়, তাহলে রোগী যদি সম্মতি দেয়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে 88 দ্বারাই, নাকি? 12 বছরের বেশি। আর ধরেন রোগী নিজে অপ্রকৃতিস্থ বা তার সেন্স নাই, তাহলে সম্মতি দিচ্ছে তার কারা? অভিভাবকরা। এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত দ্বারাই? 89 দ্বারাই। দেখেন, যদি কোনো ব্যক্তি 12 বছরের কম বয়স্ক বা অপ্রকৃতিস্থ হয়েছে, অপ্রকৃত একটা তয় রশ্মি হবে, বাদ চলে গেছে, ব্যক্তির মঙ্গলার্থে উক্ত ব্যক্তির অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানকারীর সম্মতি সহ কোনো ক্ষতি ঘটানোর অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে, উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। তাহলে এই জায়গায় 88-তে সম্মতি দেয় স্বয়ং ব্যক্তি যার বয়স 12 বছরের বেশি, আর 89-তে সম্মতি দেয় কে? অভিভাবক, যার যার ক্ষেত্রে সম্মতি দিচ্ছে তার বয়স 12 বছরের কম অথবা পাগল বা উন্মাদ। উদাহরণ দেখেন, তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চাই, সার্জন শিশুটির পিতার নিকট থেকে সম্মতি নিয়ে অপারেশন করে, শিশুটি মারা যায়। এখানে সার্জন কোনো অপরাধ করেনি, কারণ সে শিশুটির অভিভাবকের, অভি বানানটা ভুল, অভি আর একটা ভয় আকার পরেরটা হবে ব, অভিভাবকের সম্মতি নিয়ে এবং শিশুর কল্যাণার্থে সরল বিশ্বাসে কাজটি করেছে। এক্ষেত্রে শিশুর বয়স অবশ্যই কত বছর কম হতে হবে? 12 বছরের কম হতে হবে। তাহলে এই ভুইয়া সাহেব, আপনি বলেন 88 আর 89-এর মধ্যে পার্থক্য কি?
ঘুমাচ্ছিলেন। আর আলম ভাই বলেন দি, 88 আর 89 এর মধ্যে পার্থক্য কি? 12 বছরের বেশি, হুম। 12 বছরের বেশি বয়স কল্যাণ রাখতে যান, হুম। অবশ্যই সেক্ষেত্রে অবদান। হ্যাঁ। আর 12 বছর কম কিন্তু তার অভিভাবকের সম্মতি লাগবে। এক্স্যাক্টলি, 12 বছরের কম, কিন্তু 12 বছর কম অথবা 12 বছর বেশি হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে পাগল বা উন্মাদ, সেই ক্ষেত্রে সম্মতি লাগবে কার? অভিভাবকের। আমরা নামাজের পরে যেটা পড়বো সেটা হলো 92 ধারা। 92 ধারা হলো, আমি একটু হিন্টস দিয়ে দিই, এই জায়গায় কারোরই সম্মতি নেওয়ার সুযোগ নাই। মানে ওই রোগীরও নাই, অভিভাবকেরও নাই। তাহলে ডাক্তার যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কোনো কাজ করে এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সে অব্যাহতিভাবে কত দাঁড়ায়? 92। তাহলে আমি 88 মনে রাখবো রোগীর সম্মতি, 89 মনে রাখবো অভিভাবকের সম্মতি, আর 92-তে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ নাই। এটা নামাজের বিরতি, নামাজ পড়ে আসেন, তারপরে আমরা বিস্তারিত শেষ করি। তো তো আজ আমরা বিরতির আগে 92 ধারা শুরু করেছিলাম, যে 88 ধারায় সম্মতি নেয় 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তির, 89 ধারায় সম্মতি নেয় অভিভাবকের, আর 92 ধারা হলো যখন কারোরই সম্মতি নেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন ধারা 92, সম্মতি ব্যতি রেখে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কোনো কাজ অপরাধ নয়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত, মানে তার সম্মতি নেওয়ার কোনো সুযোগ ছিল না, বা উক্ত ব্যক্তির কোনো অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানকারীর সম্মতি ব্যতীত উক্ত ব্যক্তির মঙ্গলার্থে কোনো ক্ষতি ঘটানোর অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা তা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। তবে এখানে শর্ত হলো যে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটনার প্রচেষ্টার ক্ষেত্রে এই ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। এবং তারপরটা দেখেন, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটানো বা আঘাত ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে এটা বিধানাবলী প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার কোনো প্রকার ক্ষতি ঘটানোর কি থাকবে না, কোনো ইচ্ছা থাকবে না। আমরা চলে আসি উদাহরণ। উদাহরণ এখানে আমার 3টা উদাহরণ আছে। এই 3টা উদাহরণ থেকে আপনাদের পরীক্ষায় সরাসরি সমস্যামূলক প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার দেখি, সার্জন ক একটি শিশুকে এমন দুর্ঘটনায় আপতিত দেখতে পান যে অবিলম্বে তার অপারেশন না করলে তার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এদিকে শিশুটির অভিভাবকের নিকট আবেদন করার কোনো যথেষ্ট সময় নেই, শিশুর বয়সও 12 বছরের কম, আবার কোনো অভিভাবকও নাই। ক সরল বিশ্বাসে শিশুটির মঙ্গল কামনা করে অপারেশন করে। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কর কি হয় নাই বলেন? কোনো অপরাধ হয় নাই, সে অব্যাহতি ভাবে কত দাঁড়ায়? 92 দাঁড়ায়। আবার আর একটা উদাহরণ আমরা দেখি, শিশু ক একটি জ্বলন্ত ঘরে আছে, মানে একটা শিশুর নাম ধরেন করিম, সে একটা ঘরে আগুন ধরছে, সেই ঘরে আছে, 5 তলা ধরেন, সে 5 তলায় আছে, নিচে লোকজন একটি কম্বল ধরে রেখেছে। ঘরের ভিতরে খ অন্য কোনো উপায় না পেয়ে সরল বিশ্বাসে শিশুটিকে বাঁচানোর জন্য ক নামক শিশুটিকে ঘরের ছাদ হতে নিক্ষেপ করে। খ জানতো যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটির মৃত্যু ঘটতে পারে, তবে শিশুটির মৃত্যু কামনা না করে এবং শিশুটির মঙ্গল কামনা করে সেই কার্যটি করে। এই ক্ষেত্রে যদি এমন হয় যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটি মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, র ফলাটা কেটে দেন, পতিত হয়, র ফলাটা কাটেন, তবুও খ কোনো অপরাধ করে। এখানে কেন অপরাধ করে নাই জানেন? কারণ সে তো সরল বিশ্বাসে তারা বাঁচানোর জন্য, ধরেন আমাদের এই রুমে যদি আগুন ধরে, এখন আমাদের নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা অনুপরে বাঁচানোর জন্য যদি নিচেই কম্বল ধরে রাখছে, সবাই মিলে অনুপরে ফেললাম, কিন্তু অনুপ ওই কম্বলের উপর না পড়া নিচে পড়ে যায়, হাত পা ভেঙে গেছে। তাহলে আমাদের এই জায়গা কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল, মানে ইন্টেনশন তো ভালো ছিল। এবং এই সময় অনুপের, ধরেন অনুপের সেন্স ছিল না, তার সম্মতি নেওয়ারও কোনো সুযোগ ছিল না, তার অভিভাবকও ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমরা অব্যাহতি পাবো কত ধারায়? 92 ধারায়। 3 নাম্বার দেখেন, একটি বাঘ জকে টেনে নিয়ে যায়। ক বাঘটির প্রতি গুলি ছোড়ে। ক জানতো যে উক্ত গুলিতে জয়ের মৃত্যু ঘটার সম্ভাবনা। বাঘটির প্রতি কেন গুলি ছড়ছে বলেন তো? তারে বাঁচানোর জন্য।
তবে সে যে জকে মারার ইচ্ছা ব্যতি রেখে এবং জয়ের মঙ্গলার্থে সরল বিশ্বাসে কাজটা করছে। এখন জ্বরে তো নিয়ে গেছে, জ্বরে কি দেখে জিজ্ঞেস করবে যে আমি কি বাঘের প্রতি গুলি করব, তুই কি সম্মতি দিবি? এরকম তো তার সম্মতি ওই মুহূর্তে নেওয়ার তো কোনো সুযোগ নাই। এখন তারে বাঘের হাতে বাঁচানোর জন্য গুলি করছে, এখন গুলি করলে তো জ্বরও লাগার সম্ভাবনা আছে, কিন্তু আমার তো উদ্দেশ্য জ্বরে গুলি করা না, আমার তো উদ্দেশ্য বাঘের হাত থেকে তাকে বাঁচানো। তো কয়ের গুলিতে জ মারাত্মক ভাবে আহত হয়, এক্ষেত্রে ক কোনো কি করে নাই, অপরাধ করে নাই। তাহলে আমার এই 88, 89 এবং 92 এই তিনটাতে খুবই গুরুত্বপূর্ণ যে 88-তে সম্মতি দেয় 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, 89-তে সম্মতি দেয় অভিভাবক, আর আর 92-তে কারোরই সম্মতি নেওয়ার কি ছিল না, সুযোগ ছিল না। আচ্ছা, আমরা 90 ধারায় চলে আসি যে কোন কোন সম্মতি আসলে সম্মতি না। মানে আপনি যদি কারো কাছ থেকে সম্মতি নেনও, সে যদি সম্মতি দেয়ও, তবুও সেটা সম্মতি বলে বিবেচিত হবে না। 90 ধারায় দেখেন, 90 ধারার অধীন নিম্নলিখিত সম্মতিগুলো সম্মতি বলে গণ্য হবে না। এক, ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি। আপনি যদি কাউরে ক্ষতি করার ভয় দেখাইয়া সম্মতি নেন, সেটা সম্মতি হবে না। বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি, আপনি ভুল বুঝাইছেন, ভুল বুঝাইয়া সম্মতি নিলে সম্মতি হবে না। অপ্রকৃতিস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, মানে কার সম্মতি? পাগল। মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, মাতাল ব্যক্তিও সম্মতি দিলে সম্মতি হবে না। আর 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। উদাহরণ দেখেন, ধরেন কয়েকজন সাপুড়ে, সে দাবি করে যে সাপে কামড় দিলে সে বিষ নামাতে পারে। একজন দর্শক তানবীরকে তার কাছে থাকা সাপের কামড় খেতে বলে এবং সে বিষ নামিয়ে তা প্রমাণ করবে। দেন তানবীর হলো একজন দর্শক, তারে সাপুড়ে বোঝাচ্ছে যে তুমি যদি এই বিষের কামড় খাও, আমার ক্ষমতা আছে এই বিষ কি নামানো। তাহলে তানবীরের জায়গা সম্মতি দিছে, দেখেন তানবীর রাজি হয় এবং সাপের কামড়ে মারা যায়। তাহলে এখানে ক অপরাধ করেছে, যেহেতু সে ভুল ধারণা দিয়ে সম্মতি আদায় করেছে। ক যদি বলে যে ওরা না, আমি তো সম্মতি নিয়েছিলাম, সে তো সম্মতি দিছিল, বাট এই যে সে যে সম্মতি দিছিল, এটা সম্মতি কি হবে, সম্মতি কিভাবে নিছেন, বলবো না। তাহলে এই সরাসরি এই উদাহরণ আমাদের আসতে পারে পরীক্ষায়, এই যতগুলা 92 থেকে পড়লাম, 90-তে পড়লাম, বা 88, 89, এই সবগুলা থেকেই প্রশ্ন হতে পারে। 91 দেখেন, যে কাজ শুরু থেকে অবৈধ, সম্মতি দিয়ে তা কখনো বৈধ করা যায় না। যে কাজটা শুরু থেকে এলো অবৈধ, সম্মতি কখনো তারে কি দেওয়া যায় না, বৈধ করা যায় না। যদি কোনো কাজ আইন অনুযায়ী শুরু থেকে অবৈধ হয়, তবে শুধুমাত্র সম্মতি প্রদান করে উক্ত কাজকে কি করা যায় না, বৈধ করা যায় না। উদাহরণ দেখেন, নারীর মঙ্গলার্থে জীবন রক্ষার কারণ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে গর্ভপাত করানো একটি বেআইনি বা অবৈধ কাজ। মানে মিসক্যারিজ, কজিং মিসক্যারিজ, গর্ভপাত, এটা স্বামীর যতই সম্মতি থাকুক, স্বয়ং নারীরও সম্মতি থাকুক, এটা একটা বেআইনি কাজ। গর্ভপাত করানোই হচ্ছে বেআইনি কাজ। আপনি যতই সম্মতি দেন, এটা কখনো কি হবে না, বৈধ হবে না। শুধুমাত্র একটা ক্ষেত্রেই বৈধ হতে পারে, যদি এমন হয় যে গর্ভপাত না করালে ওই নারীর মৃত্যু ঘটার আশঙ্কা আছে বা তার শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রেই বৈধ। তাই মঙ্গলার্থে ব্যতীত শুধুমাত্র সম্মতি প্রদান করে গর্ভপাত করানোকে কি করা যায় না বলেন, বৈধ করা যায় না। 93 ধারা, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ না। আমি আবারও বলি, দেখেন এই জায়গা যতগুলাতে ডাক্তারের উদাহরণ আছে, এমন না যে ধারাগুলো শুধুমাত্র ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ ইজ নট অ্যান অফেন্স। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, কেউ যদি এসে আপনারে বলে, আমি যদি আপনাদের বললাম যে পড়ালেখার যে গতি, বার কাউন্সিল পরীক্ষা পাস করা জীবনেও সম্ভব না, আপনি হার্ট অ্যাটাক করছেন, তাহলে এই জায়গায় আমার দায় দেওয়া যাবে না। আমি তো আপনার সরল বিশ্বাসে আপনি পড়া যাতে গতি আসে এই জন্য বলছিলাম। বইতে যে উদাহরণ আছে, ডাক্তার এসে বললো রোগীরে আপনি আর বাঁচবেন না, কারণ ডাক্তার যদি সরল বিশ্বাসে কাজটা করে থাকে, তাহলে উনি অব্যাহতি ভাবে কত দাঁড়ায়, 93 ধারায় দেখেন। দণ্ডবিধি 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট সংবাদ প্রেরিত হয় সে ব্যক্তির কোনো ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংঘটিত হয়েছে, তাই সেটা কোনো কি হবে না, অপরাধ
হবে না। উদাহরণ দেখেন, একজন চিকিৎসক সরল বিশ্বাসের রোগীকে বলেন যে আপনি আর বাঁচবেন না। এ জায়গা এই ধরনের প্রশ্ন আসলে আগে দেখবেন যে তার সরল বিশ্বাস ছিল কিনা। এতে রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়, এক্ষেত্রে চিকিৎসক কোনো অপরাধ করে নাই, যেহেতু তিনি সরল বিশ্বাসে কাজটি করেছেন। চিকিৎসক অপরাধ করতে বলেন না। তাহলে এই প্রশ্ন যদি আমাদের সরাসরি আসে, তাহলে উত্তর করার জন্য লাগবে কোন ধারা? 93 ধারা। 94 ধারা খুবই গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। শুধু 94 ধারা থেকেই ডিডিআই দেখেন, 94 ধারা, যে কাজ করার জন্য মৃত্যুর ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। আচ্ছা, পড়ার আগে বলে নি, সেটা হচ্ছে আপনি যদি কাউরে দিয়ে কোনো অপরাধ করান, তাহলে তারে দিয়ে অপরাধ করাইলেন, সে অব্যাহতি পেতে পারে, মানে তার কোনো অপরাধ হবে না, যেহেতু তারে দিয়ে আপনি কাজটা করতে কি করাইছেন, বাধ্য করছেন। তবে এই জায়গায় কতগুলো শর্ত আছে। আপনি তারে দিয়ে কাজটা ভয় দেখায় করাইছেন, তারে ভয় দেখাইতে হবে মৃত্যুর ভয়। কিসের ভয় বলেন? আচ্ছা, তা আমি যদি কাউরে অনুপরে যদি বলি, অনুপ আপনার আমি মেরে ফেলবো যদি না আপনি বঙ্গবন্ধু কলেজে আগুন দেন, এবং অনুপ যদি মৃত্যুর ভয়তে বঙ্গবন্ধু কলেজে আগুন দেয়, তাহলে এই জায়গায় আমি প্ররোচনাকারী হিসেবে দোষী হবো, কিন্তু অনুপ অব্যাহতি পাবে। কেন জানেন? কারণ অনুপ বলবে যে আমারে ওনারে দিয়ে আমি কাজটা বাধ্য করতে, ওনারে কি ভয় দেখাইয়া, মৃত্যুর ভয় দেখায়। ঠিক আছে, কিন্তু কথা আছে, যদি বলি যে অনুপ আপনারে হাড়গোড় ভেঙে ফেলবো যদি এই অপরাধটা না করেন, দেখে উনি হাড়গোড় ভাঙার ভয়তে কাজটা করছে, বলেন তো এই জায়গায় অনুপ অব্যাহতি পাবে কিনা? পাবে না, কারণ তার কি ভয় দেখানো হয়েছে? মৃত্যুর ভয় দেখানো হয় না, মৃত্যুর ভয় দেখানো। এখন এতটুকু যদি বুঝে থাকেন, তার মানে কোনো ব্যক্তির কিসের ভয় দেখায় কাজ করালে অপরাধ হবে না? মৃত্যুর ভয়। এখন কথা আছে, মৃত্যুর ভয় দেখাইয়া দুইটা কাজ করলে অপরাধ, অপরাধ সে তার অপরাধ হবে। দুইটা কাজ হলো কি? এক হলো কাউরে খুন করাইলে, কারে কি করাইলে বলেন? খুন করাইলে, অথবা মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রবিরোধী কাজ। অর্থাৎ মৃত্যুদণ্ডযোগ্য কি কাজ বলেন? রাষ্ট্রবিরোধী। যেরকম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, রাষ্ট্রের বিরুদ্ধে ওই যে 121 মনে আছে, 121। কিন্তু রাষ্ট্রদ্রোহিতা কিন্তু অব্যাহতি পাবে না। আমি যদি অনুপ্রে ভয় দেখাই যে অনুপ, যে আপনি, অনুপ্রে বললাম যে অনুপ আপনি বাংলাদেশ সরকারের নিয়ে বাজে কথা বলেন বা লেখেন, যদি না বলেন তাহলে আপনারে মেরে ফেলবো, এবং অনুপ মারা যাওয়ার ভয়তে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজই করছে, বলেন তো এই জায়গায় অনুপ অব্যাহতি পাবে কিনা? মানে অনুপের কিন্তু দোষ হবে। কেন পাবে না বলেন? আচ্ছা, এখন আমরা একটু পড়ি, দেখেন পড়লে বোঝা যাবে যে ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। মৃত্যু ভয়ে যদি, আন্ডারলাইন করেন, খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, এটা একটু বলতেন, খুন অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। মানে আপনারে যদি আমি ভয় দেখাইয়া খুন করতে বলি, অথবা ভয় দেখাইয়া রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করতে বলি, যেটা শাস্তি হচ্ছে মৃত্যু দণ্ড, এই দুইটা ক্ষেত্রে আপনি অব্যাহতি পাবেন না, আর বাকি সব ক্ষেত্রে আমি অব্যাহতি পাবো। তাহলে যদি আমি রাষ্ট্রদ্রোহিতার সাজা হচ্ছে, ধরেন আমি অনুপরে বলছি অনুপ আপনারে হত্যা করা হবে যদি আপনি রাষ্ট্রদ্রোহিতা না করেন, রাষ্ট্রদ্রোহিতার সাজা কিন্তু মৃত্যুদণ্ড না। রাষ্ট্রদ্রোহিতার সাজা কি জানেন? যাবজ্জীবন কারাদণ্ড বা স্বল্পমেয়াদী কারাদণ্ড, সর্বোচ্চ 3 বছর। তাহলে অনুপ যদি ঠিকই মৃত্যু ভয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বাজে কথা লেখে, তাহলে কিন্তু অনুপ 94 ধারার সুবিধা পাবে। কেন পাবে জানেন? কারণ সে যে কাজটা করছে সেটা সাজা কি? মৃত্যুদণ্ড না। সে বলবে যে আমার মৃত্যু ভয় দেখাইতে তা আমি এই কাজটা করছি, তাহলে সে অব্যাহতি পাবে। কিন্তু যদি আমি এমন কিছু করাইতাম, ওনারা যদি করাইতাম যে আমি বলছি অনুপ তোমার হত্যা করব যদি তুমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করো বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ না করো, তাহলে অনুপ যদি যুদ্ধ ঘোষণা করতো তাহলে ওই কাজের জন্য অনুপ দায়ী হতো, এই ক্ষেত্রে অব্যাহতি পেত না। কেন পেত না? কারণ এটা একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ। আচ্ছা, এখানে বোঝেন নাই বোধহয় অনেকে, আনারুল হক সাহেব বুঝেন নাই, বুঝতেন?
অনলাইনে যারা আছেন ভাই বুঝছেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। রিয়াল বলেন দি কি ক্লিয়ার হইলো বলেন। স্যার এইখানের কথাটা বলতেছে কি, যে ধরেন কাউরে যদি মৃত্যু ভীতি দেখায় যদি বলে যে আপনি অমুককে খুন করে ফেলেন, স্যার এইটা আইন গ্রহণ করবে না। বা আপনি রাষ্ট্র আহ, মানে কি বললো যে যে স্যার আপনার মানে এই দুইটা অপরাধের কথা, একটা রাষ্ট্রদ্রোহিতা আর হচ্ছে স্যার আপনার ওই এই মৃত্যুর ক্ষেত্রে বাদে অন্যান্য যেহেতু কাজ আছে স্যার, এটা যদি আপনার মৃত্যু ভীতি দেখায় যদি করতে বলে, তা সেই ক্ষেত্রে আপনি যদি এই কাজটা করেন তাহলে স্যার কোনো অপরাধের দায় দায়ী হবেন না। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে বলতেছে যে হাত পা ভেঙে ফেলবো তুমি যদি এই কাজটা না করো, আর সেই ক্ষেত্রে যদি কাজটা করি তাহলে আমি এবার অপরাধী হবো স্যার। ধন্যবাদ। এর আগে আমরা একটা জিনিস পড়লাম, এটা একটু এখানে ক্লারিফাই করা দরকার। সেটা হচ্ছে যে যে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধী হলেই যে অব্যাহতি পাবে না, বিষয়টা তা না। রাষ্ট্রদ্রোহিতা যদি ওই যে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজটা করছে সেটা যদি মৃত্যুদণ্ডযোগ্য হয় তাহলে সে অব্যাহতি পাবে না, অন্যান্য সকল ক্ষেত্রে অব্যাহতি পাবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি আচ্ছা, স্যার। এখানে যে ভয় বা হুমকির কথা বলা হচ্ছে আন্ডারলাইন করবে, তা তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারা, এটা একটু আন্ডারলাইন করেন এই লাইনটা ভাই, তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারার সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। একটু শুনেন। আপনারে বললো যে তুমি যদি এই কাজটা না করো, তুমি যদি অমুকের ঘরে আগুন না ধরাও, তাহলে 1 মাসের মধ্যে তোমার মেরে ফেলাবো। এবং সে ওই মৃত্যুর ভয়ে ওই কাজটা করছে। এখন বলেন তো, তারা মৃত্যুর ভয় দেখাইছে, ঠিক আছে। এখন সে ওই যে যে একটা অপরাধ করছে, সে কি 94 ধারায় অব্যাহতি পাবে কিনা? সে যদি বলে না "ওরে না, না না স্যার, পাবে না। আমি পাবে কাজটা না করবো", স্যার। 94 ধারায় কেন পাবে না বলেন? স্যার ওই যে এর তাৎক্ষণিক তো হয় নাই ঘটনাটা স্যার। তাৎক্ষণিক লাগবে স্যার। এক্স্যাক্টলি এখানে কিন্তু স্যার তারে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয় নাই। তো এটাও একটা 94 ধারায় গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা যে মৃত্যুর ভয়টা দেখাতে হবে এটা অবশ্যই হবে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিক। উদাহরণ করি আমরা। ব্যাখ্যা এক, সরি। যে ব্যক্তি স্বেচ্ছায় এবং আন্ডারলাইন করেন প্রহরিত হওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে। প্রহরিত হওয়ার ভয়ে মানে কি? মায়ের খাওয়ার ভয়। মায়ের খাওয়া মানে কি তার মেরে ফেলবে একেবারে? না। উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রম আশ্রয় লাভের অধিকারী হবে না। কেন ডাকাত দলের সাথে যোগদান করার পরেও অধিকারী হবে না কেন বলেন তো? এটা তো স্যার এটা মৃত্যুর তো ভয় দেখ, মৃত্যুর ভয় ভীতি হুমকি ছিল না স্যার। এলো হালকার করতে ঝাপসা মারার ভয় দেখাইছে আর কি। দেখেন, আমরা ব্যাখ্যা দুইয়ে আসি। যে ব্যক্তিকে একদল ডাকাত কোনো অপরাধ সম্পাদনের জন্য, আন্ডারলাইন করবেন, তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে বাধ্য করে। যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাত দল তাকে বাধ্য করে। এই ক্ষেত্রে কামার এই ধারার অধিক সাধারণ ব্যতিক্রম লাভের আশ্রয় অধিকারী হবে। কেন হবে বলেন তো? তারে যে যে ভয়টা দেখাইছে ডাকাত দল কামার রে, এটা হলো কি ভয়? তাৎক্ষণিক ভয়। জি। তাহলে 94 ধারা কে বুঝেন নাই বলেন? আচ্ছা, আমরা 95 ধারায় চলে আসি। দেখেন 95 ধারা, আহ সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হচ্ছে সামান্য, ধরেন শিক্ষকরা ছাত্রদের যে হালকা শাসন করে, পিতা মাতা যে শাসন করে, এটা কি না? সামান্য ক্ষতিকারক কার্য, এটা কোনো অপরাধ না। আপনি একজন বন্ধুরে হালকা একটা সিমটি দিলেন, এখন সে যায় যদি মামলা করে দেয় যে আমার সিমটি দিছে, তাহলে এটা হচ্ছে কি কাজ? সামান্য ক্ষতিকারক কার্য। সো এটা কোনো কি না? অপরাধ না। দেখেন, কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত বা কোনো ক্ষতি করার ইচ্ছা ছাড়া সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। বিচারিক নজির: পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তো অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে
এরূপ ঘটনা অতি তুচ্ছ এবং সাধারণ বটে, কিন্তু পিতা যদি একেবারে মেরে যদি গুরুতর জখম করে ফেলে, তাহলে কিন্তু পিতা এই 95 ধারার ব্যতিক্রম এর সুবিধা পাবে বলেন? পাবে না। তাহলে আমরা 76 থেকে 95 কোনো ধারা কিন্তু বাদ নাই, আমরা সকল ধারা কি পড়ছি। এখন যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে সাধারণ ব্যতিক্রম সময় আলোচনা করুন, এর আগের বার আসছিল, মানে আপনারা যেবার দিলেন তার আগের বার 22 সালে, তো এই প্রশ্ন গতবার 10 মার্কের প্রশ্ন লিখতে 11 জন 1 ঘন্টা 10 মিনিট লাগাইছে, কারণ ওই 76 থেকে 106 পর্যন্ত লিখতে গেলে তো লোভ সামলাইতে পারে না, যেহেতু আসছে উদাহরণ টুদাহরণ সহ লিখতে গেলে 1 ঘন্টার বেশি লেগে যায়। এখন বিষয়টা হচ্ছে, আপনার যদি আবারও যদি এইভাবে আসে যে সাধারণ ব্যতিক্রম সময় আলোচনা করুন, তাহলে আপনি ওই 76 থেকে 106 পর্যন্তই আলোচনা করবেন, বাট মেইনলি আলোচনা করবো 76 থেকে 96, 76 থেকে 95। আর 106 থেকে, সরি 96 থেকে 106 বলবো, যে এছাড়া আত্মরক্ষার অধিকার প্রয়োগকালেও সাধারণ ব্যতিক্রম সমূহ 96 থেকে 106 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আর এই যে 76 থেকে 95, এইগুলোও যে আপনি হুবহু লিখবেন বিষয়টা তা না, এটা আপনার মতো করে লিখতে হবে, সবগুলোর উদাহরণও দেওয়ার আপনার দরকার নাই। এটা কিভাবে লিখবেন সময়গত মার্ক অনুযায়ী সেইভাবে আপনার ডিসিশন নিতে হবে। যদি অনেক মার্ক থাকে, 15 মার্ক থাকে, তাহলে আমি ভালোভাবে লিখবো একটা সেকশন ধারা টারা দিয়ে। গতবার কিন্তু আপনার সব আসে নাই, গতবার আসছে 2টা ধারা, কত 76 আর 79, তাহলে এটা আপনার ভালোভাবে লিখবেন সাধারণ ব্যতিক্রম কি, তারপরে 76-এ কি বলছে উদাহরণ দিবেন, 79-তে কি বলছে উদাহরণ দিবেন, এই তো। এখন দেখেন একটু পড়ি, যে আত্মরক্ষার্থে সম্পাদিত কার্য। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগে সাধিত কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। কত ধারা থেকে কত ধারা? 96 থেকে 106 ধারা যে সকল কথা বলা হয়েছে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আমরা চলে আসি ব্যতিক্রম প্রমাণের ভার। পরীক্ষায় প্রশ্ন আসছে যে এই যে যে আপনার জেনারেল এক্সেপশন, এটা প্রমাণ করবে কি? সাধারণত একটা ফৌজদারি মামলা যিনি দায়ের করেন তাকেই প্রমাণ করা লাগে, বাদীর প্রমাণ করা লাগবে বা রাষ্ট্রপক্ষের প্রমাণ করা লাগবে। এখন যদি কোনো আসামি দাবি করে যে সে এটা হত্যা করে নাই, সে এটা হত্যা করে নাই, তাকেই প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? এটা বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। দেখেন একটু পড়ি, সাক্ষ্য আইন 1872-এর 105 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি দাবি করে তার কার্য বা কার্য বিরোধী দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় উল্লেখিত কোনো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তার প্রমাণের ভার উক্ত ব্যক্তির উপর বর্তায়। উক্ত ব্যক্তি মানে কে? অভিযুক্ত ব্যক্তি, আসামি যে সে। দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় উল্লেখিত সাধারণ ব্যতিক্রম সমূহ দণ্ডবিধির অন্যান্য ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সমূহ প্রমাণ করার দায়ভার উক্ত ব্যতিক্রম দাবিকারী আসামি বা অভিযুক্ত ব্যক্তি। যেমন দণ্ডবিধি 1860-এর 300 ধারায় খুনের 5টি ব্যতিক্রম আছে, 499 ধারায় মানহানির আছে কয়টা? 10টা। এই ব্যতিক্রম যে আসামি দাবি করে তাকেই তা প্রমাণ করতে। আপনি যদি সাধারণ ব্যতিক্রম, অ্যাকচুয়ালি কিন্তু আপনার পড়ার কিছু নাই, আপনি যদি প্রিলি থেকে পড়তে পড়তে আমাদের এমনিতেই মনে থাকার কথা, খালি কোন ধারায় কি আছে নিজের মতো করে লিখবেন, এই তো কথা। তো দেখেন, হাসান রনি বনাম রাষ্ট্র 56 ডিএলআর 586 মামলায় বলা হয়েছে, সাক্ষ্য আইনের 105 ধারার আলোকে যে অভিযুক্ত ব্যক্তি আত্মরক্ষার অধিকার দাবি করে, সেক্ষেত্রে যে সকল পরিস্থিতি তাকে এমন ব্যতিক্রমের মধ্যে আনে, সেই সকল পরিস্থিতি প্রমাণ করতে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিল করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপরে কি করতে হবে। এটা মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, যেহেতু আমাদের মূল ধারাই বলছে 105 ধারায়, তাহলে সেই জায়গায় আমার কেস রেফারেন্সের দরকার নাই। যদি কোনো জায়গায় কেস রেফারেন্সও আছে, তারাও আছে, প্রাধান্য কোনটা পাই বলেন তো? তারা থাকলে আর কেস রেফারেন্স দেখানোর দরকার নাই। তাহলে আমরা এই 2-এর বি নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন, কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আন্ডারলাইন করেন আইন বলে বাধ্য এবং আইন বলে প্রদত্ত ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে। এই জায়গায় আপনার কিন্তু কোনো জায়গায়
সাধারণ ব্যতিক্রম বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ ব্যতিক্রমী। তাহলে কোন পারিপার্শ্বিকতায় কোন ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য মানে হচ্ছে কত দ্বারা? 76। আইন বলে প্রদত্ত মানে জাস্টিফাইড বাই ল, এটা কত? 79 দ্বারাই। সরল বিশ্বাসে সম্পাদিত কার্য, ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা। যথেষ্ট প্রতিরক্ষা মানেই তো কি? ব্যতিক্রম। তা যদি কেউ আইন দ্বারা বাধ্য হয়ে কোনো অপরাধ করে সে কখন অব্যাহতি পাবে? যদি কেউ আইন দ্বারা প্রদত্ত হয়ে কোনো অপরাধ করে সে কখন অব্যাহতি পাবে, এটাই অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। তাহলে আমার উত্তর হবে কত? 76 থেকে 79। একটু সাজাই গুছাই লেখা লাগবে আর কি। সাধারণ ব্যতিক্রম কি, কত ধারা থেকে কত ধারায় আসে, তারপর 76 দ্বারা ঘটনাগত ভুল কি, আইনগত ভুল কি, 76 দ্বারা লিখলেন উদাহরণ দিলেন, 79 দ্বারা লিখলেন উদাহরণ দিলেন, তারপরে কনক্লুশন দিয়ে দিলেন, এই তো। তার মানে আপনি যা পড়ে গেছেন ওটাই যে পরীক্ষার হলে গিয়ে হুবহু লিখবেন বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন, নাম্বার, সময় নিয়ে আপনার ওই সকল জিনিসপত্র কি করতে হবে, একটু কমানো বাড়ানো, এটা আপনার শিখতে হবে, সাজানো গাছানো। আচ্ছা, সি নাম্বার প্রশ্নটা দেখেন। সি, দোষী মন বা মেনসিয়া না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, বক্তব্যটির তাৎপর্য। আমরা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো কাজ অপরাধ হতে হলে দুইটা উপাদান অবশ্যই থাকতে হবে, দোষী মন এবং দোষাবহ কার্য। একটা সিরিয়াস এন্ড গিলটি মাইন্ড বা মেনসিয়া। মেনসিয়া বা গিলটি মাইন্ড হচ্ছে আপনার দোষী মন, আর একটা সিরিয়াস মানে হচ্ছে দোষাবহ কার্য। কেমনে দেখেন, ধরেন আমি মনে মনে ভাবতেছি যে অমুক রে গুলি করে হত্যা করব, তা আমার পূর্ব পরিকল্পনা দোষী মন আছে, বাট আমি এটা ওই কাজটা কখনো করি নাই। তাহলে এই যে যে আমি মনে মনে ভাবছি, এটা কোনো অপরাধ? একজন ব্যক্তি মনে মনে যত কুচিন্তা করুক, অপরাধ না। আবার আমি হাঁটতেছিলাম, একজনের পায়ে পাড়া লেগে ধরেন তার পায়ের আঙ্গুল ভেঙে গেছে, তো এই জায়গা যদিও একটা দোষাবহ কার্য হয়ে গেছে, পায়ের আঙ্গুল ভেঙে গেছে, বাট আমি তো তারা ইচ্ছা করে পাড়া দেই না, এটা দুর্ঘটনাবশত লেগে গেছে। তাহলে দোষাবহ কার্য থাকলেও এই জায়গা কি নাই? মেন্স রিয়া নাই, তাহলে এটাও কি হবে না? অপরাধ হবে না। তাহলে কোনো অপরাধ হইতে হলে কয়টা উপাদান থাকতে হবে? দুইটা, একটা হলো মেন্স রিয়া আর একটা হচ্ছে আপনার একটা সিয়াস বা দোষাবহ কার্য। তাহলে এই জায়গায় জানতে চাইছে যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, এটা যদি আসে বক্তব্যটির তাৎপর্য লিখুন। এখন ধরেন নাম্বার আছে 10 মার্ক, তাহলে আমি এই জায়গা দোষী মন কি ব্যাখ্যা দিলাম, দোষাবহ কার্য কি ব্যাখ্যা দিলাম, তারপরে আমি বলবো যে নিম্নোক্ত ব্যতিক্রম গুলো, যে যেখানে দোষাবহ কার্য আছে কিন্তু দোষী মন না থাকায় সেগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না, সেইগুলাই তো 76 থেকে 106। 76 থেকে 106 যতগুলো, আপনি তো দোষাবহ কার্য আছে কিন্তু ওই জায়গায় কি মেনস্রিয়া আছে? সরল বিশ্বাস আছে, তার মানেই তো মেনস্রিয়া নাই। তাহলে এটা তাৎপর্য, এই প্রশ্ন যদি আসে আমরা উত্তর কেমনে লিখবো দেখেন। কোনো অপরাধ প্রমাণ করতে হলে প্রথমে অপরাধ করার ইচ্ছা তথা মেনসিয়া প্রমাণ করতে হয়। সাধারণ অপরাধ করার ইচ্ছা বা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ধরে নেওয়া যায় না। সাধারণত লেখেন, এটা সাধারণ হয়ে গেছে, সাধারণত পাইছেন। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন কোনো অপরাধ করা হয় তখন তা অপরাধের ইচ্ছা বা কি বলে, ইন্টেনশন বলে। তারপরে দেখেন দোষী মন না থাকলে আহ কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে, শান্তি হয়ে লাগছে, শাস্তি লেখেন, শাস্তি পাবে না। বক্তব্যটির তাৎপর্য দা পেনাল কোড 1860-এর নিম্নোক্ত ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে। তারপর কি লেখা দেখেন, মার্ক অনুযায়ী সাধারণ ব্যতিক্রমের কথাগুলো ধারা দিতে হবে। যেরকম মার্ক সেরকম আপনি কয়েকটা ধারা আপনার মতো করে দিবেন এবং বলবেন যে উপরোক্ত ধারাগুলোতে সাধারণত দোষাবহ কার্য হলেও সেখানে কোনো প্রকার কি সংগঠিত হয় নাই, মেনসিয়া কিন্তু মানে অপরাধ সংগঠিত হলেও ওই জায়গা যেহেতু দোষী মন ছিল না, তাই তারা ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। দেখেন আমরা ডি ডি নাম্বারে দেখি। ওখানে ডি নাম্বারে ওর প্রশ্ন আসছে যে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই অংশের উত্তর যদি আসে যে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তো অপরাধ বলে গণ্য হবে না, এটার উত্তর কত? 82। এরপরে বলছে যে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও অপরাধ হিসেবে গণ্য হবে না, এটার ব্যতিক্রম কি? এটার ব্যতিক্রম হচ্ছে 83। বলবেন যে 12 বছর 9 বছরের বেশি কিন্তু 13 বছরের কম, 12 বছরের কম, সরি 9 বছরের বেশি
12 বছরের কম। বাট সে যদি কি হয়, অপরিণত বোধ শক্তি সম্পন্ন হয়, তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই জায়গা যদি এই প্রশ্ন আসে 82 83, তাহলে আপনি উদাহরণ দিতে পারবেন না। যদিও আপনার উদাহরণ এই জায়গায় আমি ওই জায়গায় দেই নাই, বাট নাম্বার যদি বেশি হয় তাহলে 82 83 আপনি কি দিয়ে দিবেন, উদাহরণ দিয়ে দিবেন। ই দেখেন, এটা দেখেন, অপরাধ সংগঠনের জন্য এই যে দেখেন, অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। এই জায়গায় কি কি বলছে, অভিপ্রায়ও থাকতে হবে আর সাথে কিও থাকতে হবে, কার্য থাকতে হবে। তাহলে এটা আমরা একটু দেখি, দেখেন, অপরাধজনক অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। কোন কাজ তখনই অপরাধমূলক কাজে পরিণত হয় যদি অপরাধের কি করা হয়, অভিপ্রায় করা হয়। দোষী মন ছাড়া কোনো অপরাধ হতে পারে না। অপরাধ সংগঠনের দুইটি আবশ্যক নীতি হলো, এই যে দেখেন, দোষী মন বা মেন শ্রিয়া, আর একটা হচ্ছে কি অপরাধমূলক কার্য বা একটা শ্রিয়া। দোষী মন বা অপরাধমূলক কাজ উভয় উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারি দায়ে দণ্ডিত করবে। কোনো অপরাধমূলক কাজ মনে মনে পরিকল্পনা করা হলো কিন্তু অপরাধটা সংগঠিত না করলে কিন্তু অপরাধ হবে না। অপরাধমূলক আচরণ তখনই শাস্তিযোগ্য হবে যখন দোষী মন এবং অপরাধমূলক কাজ উভয় একত্রিত হবে। এরপরে জানতে চাইছে যে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কার্য সমূহ আলোচনা করুন। ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে মানে কি ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম। তাহলে প্রশ্ন কিন্তু এই জায়গা সব কুমিরের লেজ খাস কাটা খাস কাটা, মানে যাই আসুক না কেন শেষ পর্যন্ত যে থামতেছে কিসে, সাধারণ ব্যতিক্রমে। বুঝতে পারছেন, সাধারণ ব্যতিক্রম সমূহ। তাইলে এরপরে আপনি যে আলোচনা করে দিলেন সাধারণ ব্যতিক্রম যা যা আছে তাই। এরপরে কতগুলো এখানে মোট প্রবলেমেটিক প্রশ্ন আছে, এগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ে আসবেন, আগামী দিন আমরা আলোচনা করব। তাহলে এটা 2 নম্বর প্রশ্ন আমাদের শেষ হয়ে যাবে। আগামী দিন ইনশাল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আমি আবারও বলে নেই, আমাদের দণ্ডবিধি কিন্তু অত সময় লাগবে না। দণ্ডবিধি আমাদের অধিকাংশই মোটামুটি বেশ ভালো করে পড়া। দণ্ডবিধি আমাদের আরো কম সময় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং সবাই আসবেন। তো এই আর কি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন, নতুবা আজকে এই পর্যন্তই। প্রশ্ন নাই স্যার, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু সবাইকে আলাইকুম আসসালাম। স্যার।